যখন সঙ্গী বানায়। কি হ্যাঁ, তুমি তুমি এখানে? হ্যাঁ, আর আর তোমার হাতে ছুরি? মানে মানে কি কি করতে চাইছো তুমি? আমি কি করতে চাইছি সেটা একটু পরেই আপনি বুঝতে পারবেন। আশা করি তারপর আপনাদের কোনো অসুবিধা হবে না। কি 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 বলছো তুমি? হ্যাঁ, আহ, আহ, ও, এটা এটা কি 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 করলে তুমি? তুমি আমি যা করেছি ঠিক করেছি। আপনার বেঁচে থাকার কোনো অধিকার নেই। অন্যায় যখন করেছেন তখন শাস্তি আপনার পাওয়া দরকার। যা করেছেন তার জন্য এটা তো কিছুই না। আমি পেরেছি তোর মৃত্যুর প্রতিশোধ নিতে, আমি পেরেছি। বাবা, ও বাবা, বাবা, তোমার কি হয়েছে? রক্ত? ছুরি মারলো কে তোমাকে? কে এসেছিল বলো আমাকে। হ্যাঁ বলো। বাবা, ও বাবা, তোমার কি হলো? ছোট দাদাবাবু, আপনি আপনি খুন করেছেন বড়বাবুকে। খুন হয়েছে, খুন 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 হয়েছে, খুন। না শ্যামল কাকু, আমি বাবাকে খুন করিনি, বিশ্বাস করো। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফিকশন হরর স্টোরিজ। আজ তোমাদের জন্য থাকছে লেখিকা মৌ রুই দাসের কলমে অতুদা সিরিজের একটি গোয়েন্দা গল্প। আজকের গল্পে কথকের ভূমিকায় থাকছেন সৌরভ মণ্ডল, গল্পের সূত্রধর আমি তনয় ঘোষ। তাহলে শুনতে থাকো আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখিকা মৌ রুই দাসের কলমে অতুদা সিরিজের গল্প উকিল হত্যা রহস্য গল্পটি। আমাদের একান্ত অনুরোধ, গল্পটি তোমরা গল্পের মতো করেই গ্রহণ করবে। গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। যদিও সেটা হয়ে থাকে তাহলে নিছকই সেটি কাকতালীয় বা অনিচ্ছাকৃত। শুরু হচ্ছে উকিল হত্যা রহস্য গল্পটি। তোমাদের কাছে আরেকটি অনুরোধ, তোমরা অনেকে গল্প শুনছো কিন্তু সাবস্ক্রাইব করছো না। তোমাদের কাছে ইউটিউব সাবস্ক্রাইব ফ্রি করলেও আমাদের ওই একটি সাবস্ক্রাইব অনেকটা মনোবল বৃদ্ধি করে। তাই গল্প ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। কোথায় গেলে অতুদা? এদিকে এসো, একবার দেখে যাও। কি হয়েছেটা কি? এত সকালবেলা তো চিৎকার করছিস কেন? আমি তো একটা কাজ করছি। আরে একবার এসোই না, তারপর তোমায় বলছি। অগত্যা অতুদাকে তার কাজ ছেড়ে বেরিয়ে আসতেই হলো, আর এসেই বলে উঠল, কি হয়েছে সকাল সকাল এত হাঁকডাক কেন? আজকের পেপারটা তুমি দেখেছো? না, কি হয়েছে? পেপারে তোমার ছবি বেরিয়েছে। ও, এই ব্যাপার। সাথে আমারও। তাহলে বলো, তোমার সাথে আমিও ফেমাস হয়ে গেলাম। আচ্ছা, তাই? এসব মাথায় না ঢুকিয়ে পড়াশোনায় মন দে, আর না হলে মামা মামি আমাকে এই বাড়ি থেকে বের করে দেবে নির্ঘাত। তখন বুঝতে পারবি। মোটেও না, বাবা মা এমন কিছুই করবে না। বাবা মা তোমাকে কত ভালোবাসে বলো তো। আর তুই এই সুযোগে পড়াশোনায় গাফিলতি করছিস। এটা কিন্তু ঠিক না। আমি আমার পড়া ঠিকই করছি। এই না পেপারটা, তুমি একবার নিজের ছবিটা ভালো করে দেখে নাও। বিদিত্যা অতুলের হাতে পেপারটা ধরিয়ে দিতেই অতুল পেপারে নিজের ছবি দেখতে লাগলো। তবে একটা জায়গায় অতুলের চোখ পড়তেই তার কপালে ভাঁজ দেখা গেল। সেটা দেখে বিদিত্যা বলে উঠল, কি হলো, তোমার কপালে ভাঁজ পড়লো কেন? আবার কিছু গন্ডগোল নাকি? গন্ডগোল তো হবেই। অতু তার কথাটি শেষ করতে পারল না, তার আগে তার ফোনটা বেজে উঠল। অতু তার হাতে ফোনটা নিয়ে বলে উঠল,
ডিআইজি স্যার ফোন করেছেন, কি ব্যাপারে তো সকালে? দেখো কোনো জরুরি কথা বলবেন হয়তো। তুমি কথা বলো, আমি আসছি। কিছুক্ষণ পর বিদীপ্তা এসে প্রশ্ন করল। কি হলো? ডিআইজি স্যার কি বললেন? বললেন ওনার অফিসে কিছুক্ষণের মধ্যেই আমাকে দেখা করতে। কি ব্যাপারে? সেটা তো কিছু বললো না। আগে যাই, তারপর দেখি কি বলেন উনি। ফিরে এসে তোকে সবটা বলবো। আমি যাব না তোমার সাথে? না, তুই কলেজ যাবি? না, বলছি কি আমি সাথে যাই না। আজকে তো আমার তেমন কোনো গুরুত্বপূর্ণ ক্লাসও নেই। না, আজ তুই যাবি না? এসে তোকে সবটা বলবো বললাম তো। আচ্ছা ঠিক আছে। এরপর অতুদা ডিআইজি স্যারের সাথে কথা বলতে চলে যায়। ডিআইজি স্যারের অফিসে গিয়ে অতুদা বলে উঠল, স্যার আসবো? চোখ তুলে একবার দরজা দিয়ে তাকিয়ে ডিআইজি স্যার বলে উঠলেন, হ্যাঁ হ্যাঁ অতুল, ভেতরে এসো। ভেতরে গিয়ে অতুদা দাঁড়াতেই ডিআইজি স্যার হাতের ইশারায় চেয়ারে বসতে বললেন। তারপর ডিআইজি স্যার বলে উঠলেন, কি খাবে বল, ঠান্ডা না গরম? না স্যার, আমি কিছু খাবো না, বাড়ি থেকে খেয়েই বেরিয়েছি। আপনি আমায় এত জরুরি তলব করে ডেকে পাঠালেন, কিছু হয়েছে? না আসলে এত সকালে ফোন করে ডাকলেন, তাই একটু চিন্তা হচ্ছে আর কি। আরে চিন্তা করো না, চিন্তা করার কোনো দরকার নেই। আমি আসলে একটা কেসের ব্যাপারে তোমার সাথে কথা বলতে ডেকেছি। আচ্ছা, কোন কেসের ব্যাপারে? তুমি তো জানো বিখ্যাত উকিল নীলরতন হালদার নিজের চেম্বারই খুন হয়েছে। হ্যাঁ স্যার, জানি। আর সেই খুনের অভিযোগে তার নিজের ছেলেকেই গ্রেফতার করা হয়েছে। কিন্তু তাকে যতবারই প্রশ্ন করা হয়েছে সে বরাবরই অস্বীকার করেছে। যদিও সে হাতে নাতে ধরা পড়েছে, তাই তাকে নির্দোষ বলে ধরার কিছুই নেই। কিন্তু তাও আমার কোথাও যেন মনে হয় ছেলেটা মিথ্যে কথা বলছে না। তোমাকে আরেকটা কথা বলি, নীলরতন আর আমি দুজনেই খুব ভালো বন্ধু, তাই সৌজন্যের ব্যাপারে আমি অনেকটাই জানি। হ্যাঁ মানছি, বাবা ছেলের মধ্যে বনিবনা একটু কম ছিল, তবে তাই বলে নিজের বাবার খুন করে দেবে এমনটা নাও হতে পারে। আমি জোর দিয়ে কিছুই বলতে পারবো না, আর হাতে নাতে যখন ধরা পড়েছে তখন তো আর কিছুই করার নেই। তাই আমি বলছিলাম তুমি যদি এই কেসটা নিয়ে তদন্ত করো তাহলে খুব ভালো হয়। স্যার, পুলিশ তদন্ত করছে তো? হ্যাঁ, পুলিশ পুলিশের মতো তদন্ত করছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে চাই তুমি এই কেসটা তদন্ত করো। কেন স্যার, আলাদা করে আবার তদন্ত করার কি কোনো কারণ আছে? মানে আপনার কি অন্য কাউকে সন্দেহ হচ্ছে? সন্দেহ করার মতো আমি কাউকে চিনি না, তবে সে একজন বিখ্যাত উকিল ছিল, সেই দিক দিয়ে তো তার শত্রু থাকবেই, এটা স্বাভাবিক ব্যাপার। এখন তাদের মধ্যে কেউ নীলরতনকে খুন করে তার ছেলের ওপর দোষ চাপিয়ে দিয়েছে, এমনটা হতেই পারে। তাই আমি বলছি তুমি আবার প্রথম থেকে কেসটার তদন্ত শুরু করো, আমি তোমার পাশে আছি। কিন্তু আমি তো শুনেছিলাম সৌজন্য হাতে নাতে ধরা পড়েছে, তাদের বাড়ির ড্রাইভার নাকি নিজের চোখে দেখেছে। হ্যাঁ দেখেছে, কিন্তু ছুরি মারতে দেখেনি, ছুরিটা বের করার সময় দেখেছে। আর যতবারই সৌজন্যকে প্রশ্ন করা হয়েছে সে এক কথাই বলেছে, সে খুন করে। আসলে আমি অনেক ছোট থেকে সৌজন্যকে চিনি, ওর মা অনেকদিন আগেই মারা গেছে। নীলরতন আর বিয়ে করেনি, একা হাতে সৌজন্যকে মানুষ করেছিল। তবে ওর কাজের জন্য অনেক সময় নীলরতন সৌজন্যকে সময় দিতে পারত না। নীলরতন বুঝতে পারছিল সৌজন্যের অবহেলা হচ্ছে, পড়াশোনায় গাফিলতি হচ্ছে, তাই নীলরতন অনেকটা সিদ্ধান্ত নিয়ে সৌজন্যকে বাইরে বোর্ডিংয়ে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দেয়। তারপর এই তো 2-3 মাস হলো বাইরে থেকে ফিরে এসেছে। ছেলেটাকে আমি যতটা দেখেছি সেই দিক দিয়ে সে যে তার বাবার খুন করেছে সেটা মানতেও আমার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা বুঝলাম, তাহলে আপনি কি চাইছেন স্যার? আমি চাইছি তুমি এই কেসটা নাও, তদন্ত করো, খুঁজে বার করো আসল দোষী কে। তদন্ত করে যদি প্রমাণিত হয় সৌজন্য দোষী, তাহলে সে শাস্তি পাবে। দোষ করলে শাস্তি পাবেই, সে যেই হোক না কেন। আইনের চোখে সবাই সমান। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আমাকে আজকের রাতটা একটু ভাববার সময় দিন, আমি কাল আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে, তুমি সময় নিয়ে ভেবে আমাকে উত্তরটা দিও। আচ্ছা স্যার, তাহলে আজ আমি আসি। হ্যাঁ এসো। বিকেলে বিদীপ্তা ফিরে এলে অতুদাকে জিজ্ঞাসা করে, অতুদা,
ডিআইজি স্যার কি বললেন? বিশিষ্ট উকিল নীলরতন হালদারের খুন হয়েছে, জানিস তো? হুম, জানি তো। তাতে কি হয়েছে? ডিআইজি স্যার চান যে আমি ওই কেসের তদন্ত করি। পুলিশ তদন্ত করছে না? করছে তো, কিন্তু ডিআইজি স্যার চান আমি আমার মতো করে কেসটা হ্যান্ডেল করি। এখন না আমি কি করব সেটাই ভাবছি। এতে ভাবার কি আছে? ডিআইজি স্যার যখন তোমাকে এই কেসটা নিতে বললেন, তখন তো আর ভাবার কোনো প্রশ্ন নেই। না সেটা না, তবে আমি অন্য কথা ভাবছি। অন্য কথা? অন্য কথা আবার কি? ও আচ্ছা, ভাবছো সমাধান করতে পারবে কি না? না আমি সেটা ভাবছি না, তবে না থাক। থাকবে কেন? বলো না কি হয়েছে। আসলে খুনের কেসে ধরা পড়েছে নীলরতন স্যারের নিজের ছেলেই। যদিও সে হাতে নাতে ধরা পড়েছে, কিন্তু ডিআইজি স্যার বললেন যতবারই সেই ছেলেকে প্রশ্ন করা হয়েছে সে ততবারই বলেছে সে তার বাবাকে খুন করেনি, তার বাবাকে অন্য কেউ খুন করেছে। কিন্তু সেখানে তার ছেলে ছাড়া আর কেউ উপস্থিত ছিল না। তাই ডিআইজি স্যার বুঝতে পারছেন না আসল সত্যটা কি, আর সে আসল সত্যটা উদ্ঘাটনের জন্যই আমাকে কেসটা হাতে নিতে বলেছেন। তাহলে আর চিন্তা ভাবনা ছেড়ে দিয়ে কেসটা হাতে নিয়ে কাজে লেগে পড়ো। আচ্ছা ঠিক আছে, আজ রাতে আমি একটু ভাবি, কাল সকালে স্যারকে আমার সিদ্ধান্তটা জানাবো। আচ্ছা বেশ, ঠিক আছে। পরের দিন সকালবেলায় বিদীপ্তা অতুদাকে জিজ্ঞাসা করল, কি ব্যাপার? কি সিদ্ধান্ত নিলে? আমি সিদ্ধান্ত নিলাম কেসটা হাতে নেব। এই তো, এটাই তো আমি চেয়েছিলাম। তাহলে বলো কবে থেকে কাজ শুরু করবে? হ্যাঁ, সে আমি যবে থেকেই কাজ শুরু করি না কেন, তুই মোটামুটি এই কেসে আমার সাথে থাকবি না। কেন? আমি কেন থাকবো না? আমি তো থাকি তোমার সাথে। থাকিস, কিন্তু এবার থাকবি না, কারণ তোর সামনে ইন্টারনাল এক্সাম আছে। তাই তোকে আমি এই কেসটায় জড়াতে চাই না। তাই তুই মন দিয়ে পড়াশোনা কর, পরে আবার কোনো কেসে আমার সাথে থাকবি। না, এমনটা করো না। আমি কথা দিচ্ছি আমি আমার পড়া সময় মতো করে নেব। প্লিজ প্লিজ অতুদা, এমন করো না। এরকম করলে আমি বাড়িতে থেকেও পড়াশোনায় মন দিতে পারবো না। তারপর দেখবে আমি পড়ে থাকবো বাড়িতে, আর আমার মন পড়ে থাকবে কেসের কাছে। আমি কথা দিচ্ছি, আমি পড়াও করব, আবার তোমার সাথে থেকে কেসও সমাধান করব। প্লিজ তুমি আর এমন করো না। আচ্ছা আচ্ছা বেশ, তুই তোর পড়া সময় মতো করলেই ভালো। না হলে আমি যদি দেখি পড়াশোনায় গাফিলতি করছিস, তখনই তুই বাদ। ঠিক আছে, তাই হবে। আচ্ছা আজ কি তুই কলেজে যাবি? না। তাহলে চল, আমাদের বেরোতে হবে। কোথায়? যেতে যেতে সব বলবো। এরপর অতুদা আর বিদীপ্তা বেরিয়ে যায়। রাস্তায় এসে দাঁড়াতেই একটা ক্যাব বুক করে যেতে শুরু করলো। কিছুক্ষণ পর একটা বড় বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। অতুদা আর বিদীপ্তা গাড়ি থেকে নেমে এলো। ক্যাবের ভাড়া মিটিয়ে তারা বাড়ির ভেতর প্রবেশ করলো। বিদীপ্তা কোনো প্রশ্ন না করে চুপচাপ অতুদার পেছন পেছন যেতে শুরু করলো। বাড়ির চারপাশ খুবই সুন্দর আর গোছানো। বড় গেটের সামনে দাঁড়াতেই অতুদা দারোয়ানকে নিজের পরিচয় দিতেই দারোয়ান দরজা খুলে দিল। মেইন দরজার কাছে এসে কলিং বেলে চাপ দিতেই কিছুক্ষণ পর একজন কাজের লোক এসে দরজা খুলে দিল। অতুদা জিজ্ঞাসা করল, বাড়িতে কেউ আছে? আগে হ্যাঁ, বাড়িতে পিসিমা আছে। আচ্ছা, আমি ডিটেকটিভ, পিসিমাকে ডাকো, কথা আছে। আচ্ছা আপনি ভেতরে আসুন, আমি ডেকে দিচ্ছি। এরপর সেই কাজের লোক অতুদা আর বিদীপ্তাকে ঘরের ভেতর নিয়ে গিয়ে সোফায় বসতে বলে ভেতরে চলে গেল। কিছুক্ষণ পর একজন বয়স্ক মহিলা কাজের মেয়ের হাত ধরে আস্তে আস্তে পা ফেলে একটু কুঁজো হয়ে হেঁটে বাইরে বেরিয়ে এলেন। তারপর কাজের মেয়েটি বয়স্ক মহিলাকে সোফায় বসিয়ে দিলেন। তারপর ধীর কণ্ঠে বলে উঠলেন, হ্যাঁ বলো বাবা, কি কথা বলবে? পিসিমা, আমি একজন ডিটেকটিভ, আমার নাম অতুল রবি দাস, আর ওর নাম বিদীপ্তা, আমার মামাতো বোন, সাথে আমার অ্যাসিস্ট্যান্টও বটে। ডিআইজি বিমল স্যার আমাকে নীলরতন স্যারের খুনে তদন্ত করতে বলেছেন। আচ্ছা, আপনি কি হন নীলরতন স্যারের?
আমি নীলুর দিদি। আমি নীল রতনকে ভালোবেসে নীলু বলে ডাকতাম। আমি ওর আপন দিদি। ভাইয়ের এমন খবর শুনে এখানে এসেছি। পিসিমা, আপনার বাড়ি কোথায়? আসানসোল। আচ্ছা পিসিমা, আপনার কি মনে হয় নীলরতন স্যারকে কে খুন করেছে? আমার তো কাউকে সন্দেহ হয় না। আমি তো এখানে থাকি না। তবে সোনু খুন করেনি বাবা। ওকে তোমরা শুধু শুধু তুলে নিয়ে গেছো। সোনু? সোনু কি? সৌজন্যকে সবাই ভালোবেসে সোনু বলে ডাকে। মা মরা ছেলেটার তো বাবা ছাড়া আর কেউ নেই। ও কেন শুধু শুধু নিজের বাবাকে খুন করবে? ওকে তোমরা ছেড়ে দাও। আমি তো আর কাউকে চিনি না। বিমলকে বললাম, এখন সে যদি কিছু করতে পারে। হ্যাঁ, ডিআইজি স্যার ওই জন্যই আমাকে কেসটা তদন্ত করতে বলেছেন। হ্যাঁ বাবা, তাই করো। সোনুকে ছেড়ে দাও। বাবা মরে গেল আর ছেলেটাকে বিনা অপরাধে পুলিশ ধরে নিয়ে গেল। ঘরটা একেবারে খালি হয়ে গেছে। আচ্ছা পিসিমা, আপনাদের বাড়ির ড্রাইভার কোথায়? তিনি তো খুন হতে দেখেছেন। দেখেনি, খুন করতে দেখেনি। সোনু শুধু নীলুকে বাঁচাতে চেয়েছিল, তাই পেট থেকে ছুরিটা বের করেছিল। আর তখনই শ্যামল দেখে নেয়। শ্যামল ভাবে সোনু নীলুকে খুন করেছে, কিন্তু আমি বলছি সোনু নীলুকে খুন করেনি। আচ্ছা পিসিমা, আপনাদের ওই ড্রাইভার কোথায়? আজ কি কাজে এসেছে? হ্যাঁ, এসেছে তো, বাইরে আছে। তুমি কি কথা বলবে? হ্যাঁ, কথা বলবো। তাহলে আমি ডেকে দিচ্ছি। এই, কে আছিস? শ্যামলকে একটু ডেকে দে না। হ্যাঁ পিসিমা, আমি ডেকে দিচ্ছি। তুমি একটু বসো, এক্ষুনি চলে আসবে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর একজন ড্রাইভারের ড্রেস পরে বছর 50-এর একজন ব্যক্তি ঘরের মধ্যে প্রবেশ করল। তিনি এসে আমাদের সামনে দাঁড়ালেন। তারপর বিনুমতি দেবী বলে উঠলেন, শ্যামল, ওরা ডিটেকটিভ নীল রতনের খুনের তদন্ত করছে। তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। কিন্তু দিদি ভাই, আমি তো পুলিশকে সব বলে দিয়েছি। হ্যাঁ, আমি জানি, কিন্তু ওরা আরেকবার জানতে চাইছে। কিছু মনে করো না ভাই, তুমিও তো সোনুকে ছোট থেকে চেনো। তোমার কি মনে হয় সোনু নীলুর খুন করতে পারে বলে? তাই আসল খুনিকে খুঁজে বের করতে হবে। আর ওদের বিমল এখানে পাঠিয়েছে, তাই ওরা যা প্রশ্ন করবে তুমি একটু উত্তর দিও। আসল তুমি তো সবটা দেখেছো। না না দিদি ভাই, আপনি এইভাবে বলবেন না। আমি যেটা জানি সেটাই বলবো। তারপর অতুদা শ্যামলবাবুর দিকে এগিয়ে এসে বলল, শ্যামলবাবু, আপনি এই বাড়িতে কতদিন কাজ করছেন? অনেকগুলো বছর স্যার। তখন সৌজন্যের বয়স কত ছিল মনে পড়ে আপনার? প্রশ্নটা শুনে শ্যামলবাবু চুপ করে রইলেন। তারপর আবার বলতে শুরু করলেন, ও অনেকটাই ছোট ছিল স্যার। আমি তো ছোট দাদাবাবুকে স্কুলে দিয়ে আসতাম, আবার ছুটির পর নিয়ে আসতাম, আবার টিউশনে যেখানে পড়তো সেখানে নিয়ে যেতাম। তারপর ওইখানেই দাঁড়িয়ে থাকতাম, আর ছুটি হলে আবার বাড়ি নিয়ে আসতাম। আমাকে বড়বাবু ছোট দাদাবাবুর খেয়াল রাখার জন্যই কাজে রেখেছিল। ওই জন্যই তো ছোট দাদাবাবুর জন্য একটা আলাদা গাড়ি কিনে দিয়েছিল। সেটাতেই আমি ওকে সব জায়গায় নিয়ে যেতাম।
তারপর তো বড়বাবু ছোট দাদাবাবুকে বাইরে পাঠিয়ে দিলেন। আমি ভেবেছিলাম হয়তো এবার আমার কাজ গেল, কিন্তু বড়বাবু আমাকে এখানেই রেখে দিলেন ওনার ড্রাইভার হিসেবে। তারপর থেকে এখানেই আছি। তাহলে তো আপনি নীলরতন স্যারকে, সৌজন্যকে খুব ভালো করেই চেনেন। তা আপনার কি মনে হয় সৌজন্য তার বাবাকে খুন করতে পারে? এই প্রশ্ন শুনে শ্যামলবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন। তখন অতুদা আবার প্রশ্ন করলে শ্যামলবাবু বলে উঠলেন, দেখুন স্যার, আমি শুধু দেখেছিলাম ছোট দাদাবাবু বড়বাবুর পেট থেকে ছুরিটা বের করছে, আর ওটা দেখেই না আমি খুব ভয় পেয়েছিলাম। তারপর তারপর আমি তো পুলিশকে ফোন করেছিলাম। আচ্ছা শ্যামলবাবু, সেদিনের সব ঘটনাটা আমাকে একটু খুলে বলুন তো। সবটা বলবেন, কিচ্ছু বাদ দেবেন না। আচ্ছা ঠিক আছে বলছি। সেদিন বড়বাবু তার অফিসে বসেই কাজ করছিলেন। এমন সময় ছোট দাদাবাবু অফিসে এলেন। আমাকে একটা ফাইল আনতে বাড়ি যেতে বলেছিলেন বড়বাবু। তা আমি গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, এমন সময় আমার মনে পড়লো যে আমার ফোনটা বড়বাবুর চেম্বারেই রয়ে গেছে। আমি ফোনটা নিতে আবার যখন চেম্বারে ফিরে এলাম, তখন ছোট দাদাবাবুর চিৎকার শুনতে পেলাম, সাথে বড়বাবুও চিৎকার করছিলেন। আমি ভাবছিলাম যে আমি কি একবার গিয়ে দেখে আসবো। তারপরে ভাবলাম না থাক, বাবা ছেলের মধ্যে আমার গিয়ে কাজ নেই, তারা তাদের সমস্যা নিজেরাই মিটিয়ে নিতে পারবে। এই ভেবে আমি আর ভেতরে যাইনি। আমি বাইরে গাড়িতেই বসেছিলাম। কিছুক্ষণ পর আমি দেখলাম ছোট দাদাবাবু কানে ফোন নিয়ে কাউকে কিছু বলছিল। তা আমি ভাবলাম হয়তো সমস্যা মিটে গেছে। আর তার কিছুক্ষণ পর যখন ছোট দাদাবাবু আবার ঘরের ভেতর গেল, তখনই তো ছোট দাদাবাবুর চিৎকার শুনতে পেলাম। সেই চিৎকার শুনে আমি গাড়ি থেকে বেরিয়ে চেম্বারের ভেতরে গেলাম, আর গিয়ে দেখলাম ছোট দাদাবাবু বড়বাবুর পেট থেকে ছুরিটা টেনে বের করছে। আর সেটা দেখেই তো আমার খুব ভয় হলো। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এসে খুন খুন বলে চিৎকার করছিলাম। আর আমি তখন বাইরে বেরিয়ে এসে ডাক্তারকে ফোন করি। পুলিশে কেউ একটা ফোন করেছিল। ডাক্তার এসে বলল যে বড়বাবু মারা গিয়েছেন। এরপর স্যার আমি আর কিছু জানি না। আচ্ছা ঠিক আছে পিসিমা, আজ তাহলে আমরা আসি। আবার কোনো দরকার হলে আসবো, কেমন? আপনি এখন আছেন তো? হ্যাঁ বাবা, আছি। দেখি আদালত কি রায় দেয়, তারপর বাড়ি যাব। আচ্ছা বেশ। এরপর অতুদা আর বিদীপটা বাইরে বেরিয়ে এলো। ঘড়িতে তখন সকাল 11টা বেজেছে। একটা ট্যাক্সি ডাকতেই যাবে এমন সময় অতুদা বলে উঠল, একবার নীলরতন স্যারের চেম্বারে গেলে ভালো হতো। তুই দাঁড়া এখানে, আমি একটু আসছি। এই বলে অতুদা আবার নীলরতন স্যারের ঘরে ঢুকল। কিছুক্ষণ পর বিদীপটা দেখতে পেল অতুদা বেরিয়ে আসছে। রাস্তায় এসে দাঁড়াতেই অতুদা বলে উঠল, বিদীপ্তা চল, আমাদের বেরোতে হবে। অতুদার কথা শুনে বিদীপটা কিছুই বুঝতে পারল না। তারপর একটা ট্যাক্সি ডেকে তাতে চেপে বসল। তারপর আস্তে করে বিদীপটা বলে উঠল, ও অতুদা, কোথায় যাচ্ছি আমরা? ডিআইজি স্যারের সাথে দেখা করতে। এখন কেন? কোনো অসুবিধা হলো? না সেরকম কিছু না, ওই কিছু কথা জানার আছে। আচ্ছা বেশ, চলো তবে। এরপর অতুদা আর বিদীপটা ডিআইজি স্যারের অফিসে গেল। বিদীপটাকে দেখে ডিআইজি স্যার জিজ্ঞাসা করল, এই বুঝি বিদীপ্তা, তোমার মামাতো বোন? আগে হ্যাঁ স্যার। এই বয়সে তোমার এত বুদ্ধি! শুধু বুদ্ধি না, সাহসও আসে বলতে হবে। তাহলে তো তোমার বুদ্ধির আর সাহসের প্রশংসা করতে হয়। দেখবে একদিন তুমি অনেক বড় হবে, তোমার দাদার থেকেও। ডিআইজি স্যারের কথা শুনে বিদীপটা একটু লজ্জা পেল আর বলল, না না স্যার, এমন বলবেন না। অতদার সাথে থাকি বলেই আমি এতটা সাহস পাই। আমার নিজের এতটা সাহস নেই। হ্যাঁ, সে এখন তুমি ছোট আছো তাই। বয়স হলে তুমিও তোমার দাদার মতো বিচক্ষণ একজন ডিটেকটিভ হয়ে উঠবে। আমরাও একদিন শুনতে পাবো বিদীপ্তা একজন তুখোড় বুদ্ধি সম্পন্ন ডিটেকটিভ হয়েছে। কে পারবে না তোমার দাদার নামটা উজ্জ্বল করতে? স্যার, আমি আপ্রাণ চেষ্টা করব। জানি না দাদার মতো হতে পারবো কিনা, তবে চেষ্টা করব। আসলে দাদাই আমার আইডল।
দাদার থেকে আমার সব কিছু শেখা, তাই দাদার থেকে বড় হতে চাই না। আচ্ছা, বেশ বেশ। তা অতুল, আজ আবার আমার অফিসে এলে কিছু জরুরি কথা আছে বুঝি? হ্যাঁ স্যার, আসলে আমি জানতে চাইছিলাম নীলরতন স্যারের খুন হওয়ার পর ওনার চেম্বারের চাবি কোথায় আছে। মানে বাড়ির লোকেদের কাছে জানতে চেয়েছিলাম, তারা বলল পুলিশের কাছে আছে। তাই যদি আপনি আমাকে ওই চাবিটা দিতেন তাহলে খুবই ভালো হতো। মানে আমি জায়গাটা একবার নিজে পরীক্ষা করে দেখতে চাই। হ্যাঁ, নীলরতনের চেম্বারের চাবিটা তো পুলিশের কাছেই আছে। যে ইন্সপেক্টর নীলরতনের কেসটা হ্যান্ডেল করছে, মনে হয় তার কাছেই চাবিটা আছে। তুমি একটু অপেক্ষা করো, আমি জিজ্ঞাসা করে দেখছি। হ্যাঁ স্যার। এরপরে ডিআইজি স্যার কাউকে ফোন করলো, আর তারপরে ফোন কেটে বলে উঠল, অতুল, চাবিটা স্বপনবাবুর কাছে আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি ওনাকে আসতে বলেছি। উনি এলেই তুমি ওনার সাথে গিয়ে একবার জায়গাটা দেখে আসতে পারো। স্যার বলছিলাম, চাবিটা কি আমার কাছে রাখা যাবে? চাবিটা তোমার কাছে রাখবে? আসলে বুঝতেই পারছো, পুলিশ এখনো তদন্ত করছে, তাই আর কি। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, তবে দুদিন যদি আমার কাছে চাবিটা থাকে তাহলে ভালো হয়। অতুদার কথা শুনে ডিআইজি স্যার কিছু একটা ভাবলো আর বলে উঠল, আচ্ছা বেশ, তাহলে 2 দিন রাখো। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। না না, ধন্যবাদের কোনো দরকার নেই। তদন্ত করো আর আসল সত্যটা খুঁজে বের করো। হ্যাঁ স্যার, আমি চেষ্টা করব। এর মধ্যে ইন্সপেক্টর স্বপন বাবু ডিআইজি স্যারের দরজায় টোকা দিয়ে বলে উঠলেন, আসবো স্যার? হ্যাঁ স্বপনবাবু, আসুন আপনি। সম্মতি পেয়ে স্বপনবাবু ভেতরে প্রবেশ করলেন, তারপরে বললেন, আমাকে ডেকেছিলেন স্যার? আপনার সাথে জরুরি কথা আছে। বলুন স্যার। স্বপনবাবু, ওর নাম অতুল রবিদাস, একে চেনেন নিশ্চয়ই? হ্যাঁ স্যার, ওনাকে চিনি, ওনার কথা আমি অনেক শুনেছি। হ্যাঁ, নীলরতনের কেসটা আমি পার্সোনালভাবে অতুলকে দিয়েছি তদন্ত করার জন্য। আপনি ওকে একটু সাহায্য করবেন। এখন একবার অতুলের সাথে গিয়ে নীলরতনের চেম্বারটা ভালো করে দেখিয়ে দিন। চেম্বারটা বন্ধ আছে তো, আর 2 দিন চেম্বারের চাবিটা অতুলের কাছেই থাকবে তদন্তের জন্য। কিন্তু স্যার, যদি আমাকে ওপর থেকে কিছু জিজ্ঞাসা করে তখন? সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি ওদিকটা সামলে নেব। 2 দিন অতুলের কাছে চাবিটা থাক, আর তারপর আবার আপনাকে চাবিটা দেওয়া হবে। আপনি যেমন তদন্ত করছেন তেমনি করুন, কোনো অসুবিধা নেই। অতুলের মতোই তদন্ত করুক। বলছিলাম স্যার, আপনি কি আমার কোনো কাজে অসন্তুষ্ট হয়েছেন? না মানে এইভাবে প্রাইভেট ডিটেকটিভ। না না, আপনার তদন্তে আমি কোনো রকম অসন্তুষ্ট হই, এটা একেবারেই আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার সাথে নীলরতনের পরিবারও এটাই চায়। আপনি তো জানেন, নীলরতন আমার খুব ভালো বন্ধু ছিল। শুধু খুব ভালো বন্ধু ছিল সেটা বলবো না, আমরা বাল্যকালের বন্ধু ছিলাম। তাই সেদিক দিয়ে আমি চাইছি অতুল কেসটা একটু দেখুক। নীলরতন একজন বিখ্যাত উকিল ছিল, তার অনেক শত্রু থাকতেই পারে। এখন সেটা পার্টিগত দিক দিয়েও শত্রু হতে পারে। আর আপনি তো মানেন, আমরা পুলিশের লোক, কথা সত্যি, কিন্তু আমরা অনেক সময় নিজেদের ইচ্ছে মতো কাজ করতে পারি না। বলতে পারেন, কাজ করতে দেওয়া হয় না। মন্ত্রীমহল থেকে আমাদের উপরে চাপ আসে, তাই সেই দিক দিয়ে আমরা অনেক কাজ করতে পারি না। সেই জন্যই আমি অতুলকে এই কেসটা তদন্ত করতে বলেছি। ও করুক না নিজের মতো কাজ, আর আপনি আপনার মতো কাজ করুন। তবে একসাথে কাজ করলে তো আরো ভালো হবে। হ্যাঁ স্যার, আমি বুঝতে পারছি আপনার কথাটা। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, আর ওনার সাথে কাজ করতে পারা তো আমার জন্য অনেক সৌভাগ্যের বিষয়। স্বপনবাবুর কথা শুনে অতুল বলে উঠল, এমন করে বলবেন না, আমি একেবারেই একজন সাধারণ মানুষ, শুধু চেষ্টা করি ভালোভাবে কাজ করার। অতুল, চাবিটা তোমার কাছে রাখবে, আর খুব যত্নে রাখবে, কারণ কিছু হলে জবাবটা আমাকেই দিতে হবে। ঠিক আছে স্যার, আমি চাবিটা খুব যত্নে রাখবো। মিনিট 10 পর সবাই নীলরতন স্যারের চেম্বারে এসে পৌঁছালো। দরজায় তালা ঝুলানো ছিল। দরজার কাছে গিয়ে গাড়ি দাঁড়ালো। চারপাশ খুব ভালো করে তাকিয়ে দেখল অতুদা। বেশ অনেকটা জমির ওপর চেম্বারটা গড়ে তুলেছিলেন নীলরতন স্যার। বড় গেট পেরিয়ে চেম্বারের কাছে যেতেই দেখা গেল ইট, বালি, পাথর নামানো আছে। সেই সব দেখে অতুদা জিজ্ঞাসা করল, স্বপনবাবু, এখানে ইট, বালি, পাথর কেন নামানো আছে? শুনেছিলাম নতুন বাড়ি তৈরি করার কাজ চলছিল, কিন্তু তার মাঝেই এইসব ঘটে যাওয়ার জন্য হয়তো কাজ বন্ধ আছে। আচ্ছা, চলুন ভেতরে যাই। দরজার তালা খুলে সবাই ভেতরে প্রবেশ করল।
অতুদা খুব ভালো করে সবকিছু দেখছিল। এমন সময় ঘরের এক কোণে ওপরের দিকে সিসিটিভি ক্যামেরা দেখতে পেল। আর তখনই অতুদা জিজ্ঞাসা করল, স্বপনবাবু, সিসিটিভি ক্যামেরা লাগানো আছে তো, তাহলে খুন কিভাবে হয়েছে আর কে করেছে দেখা যায়নি? ওটাই তো সমস্যা, সিসিটিভি ফুটেজে ওই সময়ের কোনো ফুটেজ নেই। তাই তো বুঝতে পারছি না ওই সময়ের মধ্যে কে এসেছিল। সিরিয়াসলি শুধু ওই সময়ের ফুটেজ নেই যে সময়ে খুনটা হয়েছে? তাহলে তো মানতেই হবে খুনি পরিকল্পনা করে এসেছিল। সে তো নিশ্চয়ই, না হলে একজন উকিলকে মারতে আসছে, তার উপর তিনি যেমন তেমন উকিল নন, একজন বিখ্যাত উকিল ছিলেন। তাই তাকে মারার পরিকল্পনা একদিনের নয়, বেশ কয়েকদিন, হয়তোবা কয়েক মাস লক্ষ্য করে খুন করতে এসেছিল। সে তো ঠিক কথা, তবে বুঝতে পারছি না, গেটে তো সিকিউরিটি গার্ড ছিল, তার উপর একজন ড্রাইভার গাড়িতে বসেছিল, তিনিও কিছু দেখতে পেলেন না। আশ্চর্য ব্যাপার। আচ্ছা স্বপনবাবু, এই চেম্বারে ঢোকার জন্য কি আর কোনো পথ আছে? মানে পেছনের দিকে কোনো গেট আছে? না, নেই। আচ্ছা চলুন তো একবার গিয়ে পেছনটা দেখে আসি। এই বলে অতুল, বিদীপ্তা, স্বপনবাবু তিনজনই চেম্বারের পেছনের দিকে গেল। পেছনের দিকের জায়গাটা এখনো ফাঁকা পড়ে আছে, বেশ বড় জায়গা। দেখা গেল পেছনের দিকেই গর্ত খোঁড়া আছে। বাড়ির কিছুটা অংশের কাজ হয়েছিল, তারপর কাজ বন্ধ হয়ে পড়ে আছে। এদিক সেদিক ইট পাথর পড়ে আছে। সেসব পেরিয়ে পেছনের পাঁচিলের কাছে গিয়ে অতুল দাঁড়ালো। তবে যেটা বুঝতে পারল সেটা হলো পেছনের দিকের পাঁচিল বেশ উঁচু, তাই পাঁচিল ডিঙিয়ে ভেতরে এসে খুন করে আবার পাঁচিল ডিঙিয়ে চলে যাওয়া সম্ভব নয়। তাও অতুল পাঁচিলের গায়ে খুব ভালো করে পর্যবেক্ষণ করতে লাগলো। কি যেন একটা খুঁজে চলেছে। এমন সময় বিদীপ্তা বলে উঠল, অতুদা, আমি জানি তুমি কি খুঁজে চলেছ। কি? পায়ের ছাপ। আমি জানি তুমি পাঁচিলের গায়ে কারোর পায়ের বা জুতোর ছাপ দেখছো, কিন্তু আমি সব জায়গায় দেখলাম, কোথাও কিন্তু কারোর পায়ের ছাপ নেই। আচ্ছা ঠিক আছে, চলুন স্বপনবাবু আরেকবার চেম্বারের ভেতরটা দেখি। চেম্বারের ভেতরটা সবাই খুব ভালো করে দেখতে লাগলো। স্বপনবাবু দেখিয়ে দিলেন কোন জায়গায় নীলরতন স্যারের মৃত শরীরটা পড়েছিল। নীলরতন স্যারের মৃতদেহটা তার ওই চেয়ারেই ছিল। চেয়ার থেকে উঠে বেরিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু পারেননি। অতুদা সেই রুমের সব জিনিস ভালো করে দেখতে লাগলো। ঘরটির চারিদিকে বেশ মোটা মোটা সাইজের বইয়ে ভর্তি আছে। অতুল বেশ কয়েকটা বই হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখল, তারপর আবার যথাস্থানে রেখে দিল। ঘরের প্রতিটা কোণা সে নিপুণভাবে দেখতে লাগলো। তখন অতুল বলে উঠল, আচ্ছা স্বপনবাবু, সিসিটিভি ফুটেজে খুন হওয়ার আগের ফুটেজ আছে তো? হ্যাঁ আছে তো, তবে এখানে নেই, থানায় আছে। আমাকে তার একটা কপি দেবেন, আমি দেখতে চাই। ঠিক আছে, আমি আপনাকে একটা কপি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। আচ্ছা স্বপনবাবু, সিসিটিভি ক্যামেরা কি এখনো চালু আছে? না, এখন তো চেম্বার বন্ধ ছিল, তাই সিসিটিভি বন্ধ আছে। আচ্ছা বেশ, চলুন এবার। এখানে আর তেমন কিছুই পাওয়া যাবে না। তারপর স্বপনবাবু, অতুল আর বিদীপ্তা চেম্বার থেকে বেরিয়ে থানায় আসে। থানার ভেতরে যেতেই চিৎকার শোনা গেল। স্বপনবাবু ভেতরে গিয়ে দাঁড়াতেই বলে উঠলেন, কি হয়েছে, কি এত চিৎকার কিসে? স্যার, আজ কতদিন হয়ে গেল মেয়েটাকে আমরা খুঁজে পাচ্ছি না। আপনারা কি মেয়েটার কোনো খোঁজ পেয়েছেন? কথাটি শুনে স্বপনবাবু বলে উঠলেন, না, এখনো পর্যন্ত আপনার মেয়ের কোনো খবর আমরা পাইনি। কোনো খবর পেলে আপনাকে নিশ্চয়ই জানাবো। আপনারা কি আমার মেয়েকে খোঁজার কোনো রকম চেষ্টা করেছেন? দেখুন, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা, কিন্তু বিশ্বাস করুন, আমরা আমাদের কাজ করছি। আপনার মেয়ের ছবি সব থানায় দিয়ে দেওয়া হয়েছে। কোনো রকম খোঁজ পেলেই আমরা আপনাকে জানাবো। আর কবে খবর আসবে? মেয়েটা বেঁচে আছে কিনা তাও আমরা জানি না। প্লিজ কিছু একটা করুন। আজ 15 দিন হয়ে গেল মেয়েটার কোনো খবর নেই। একটা জ্যান্ত মেয়ে রাতারাতি তো আর উধাও হয়ে যেতে পারে না। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এখন যদি কেউ নিজের স্বেচ্ছায় চলে গিয়ে থাকে, তাহলে তো আমাদের কিছুই করার থাকে না। আপনি কি করে বলছেন যে আমার মেয়ে নিজের ইচ্ছায় বাড়ি ছেড়ে চলে গেছে? না না, আমাদের কাছে কোনো খবর নেই। শুনুন পুলিশ বাবু, আমার মেয়ে এমন মেয়েই না, তাই উল্টো পাল্টা কথা বলবেন না।
আমরা বুঝতে পারছি আপনার কথা। আপনি শান্ত হন। আপনি আমাদের আর কিছুদিন সময় দিন। কোনো খবর পেলে সবার আগে আপনাদেরই জানানো হবে। স্বপনবাবুর কথা শুনে ওই মহিলা চলে গেলেন। সব শুনে অতুল বলে উঠল, কি হয়েছে স্বপনবাবু? আর বলবেন না, একটা মিসিং কেস। ওনার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কতদিন হয়েছে? 15 দিন মতো হয়ে গেল। সে কি, 15 দিন কেটে গিয়েছে আর এখনো তার কোনো খবর পাওয়া যায়নি? হ্যাঁ অতুলবাবু, আমরা তো খোঁজ নিয়েছি কিন্তু কোনো খবর পাইনি। মেয়েটা পাচার হয়ে যায়নি তো? সে খবরও নেওয়া হয়েছে কিন্তু সঠিক কোনো উত্তর আমরা পাইনি। তা মেয়েটার বাড়ি কোথায়? কোথা থেকে তাকে পাওয়া যাচ্ছে না, মানে কোথায় গিয়েছিল? সে খবর নিশ্চয়ই আপনাদের কাছে আছে। হ্যাঁ আছে তো। তাহলে কি নিজের বাড়ি থেকে উধাও হয়ে গিয়েছে? না না, বাড়ি থেকে না। তাহলে কোন জায়গা থেকে মেয়েটার আর খোঁজ পাওয়া যায়নি? মেয়েটা নাকি তার বাবার খোঁজ করতে নীলরতন স্যারের চেম্বারে গিয়েছিল, আর তারপর থেকেই তার আর কোনো খবর পাওয়া যায়নি। 1 মিনিট, কি বললেন আপনি স্বপনবাবু? এখানে নীলরতন স্যার কোথা থেকে এলেন? উনি তো নীলরতন স্যারের ড্রাইভার, শ্যামলবাবুর স্ত্রী, আর ওনার মেয়েই তো নিখোঁজ। কি বলছেন আপনি? এই কথাটা আপনি আগে বলেননি কেন? কি হয়েছে অতুলবাবু? কি হয়েছে আপনি এটা জিজ্ঞাসা করছেন? আপনারা এটা ভাবেননি কেন হয়তো এই জন্যই নীলরতন স্যারের খুন হয়েছে? কি বলছেন আপনি অতুলবাবু? শ্যামলবাবুর মেয়ের কোনো খবর পাওয়া যাচ্ছে না, এই খবর নীলরতন স্যারের কাছে ছিল। হয়তো হয়তো নীলরতন স্যার কিছু জানতে পেরেছিলেন আর তার জন্যই উনি খুন হয়েছেন। অতুদার কথা শুনে স্বপনবাবু চুপ করে যায়। তখন অতুদা আবার বলে উঠল, কেন স্বপনবাবু, এটা কি হতে পারে না? আমি তো এভাবে ভেবে দেখিনি। হতে পারে অতুলবাবু। জানি না এটাই আসল ঘটনা কিনা, তবে আমার মন বলছে শ্যামলবাবুর মেয়ের খবর পাওয়া গেলে আমরা নীলরতন বাবুর খুনিকে ধরতে পারবো। তাহলে এখন আমরা কি করব? এখন আমাদের শ্যামলবাবুর মেয়েকে খুঁজে বার করতে হবে। আচ্ছা স্বপনবাবু, এই মিসিং ডায়েরি থানায় লেখাতে কে এসেছিল? শ্যামলবাবু আর ওনার স্ত্রী দুজন এসেছিলেন। আচ্ছা বেশ, ঠিক আছে। আমাকে শ্যামলবাবুর বাড়ির ঠিকানাটা একটু দিন তো, আমি একবার ওনার সাথে কথা বলবো। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি, একটু দাঁড়ান। আর আমাকে নীলরতন স্যারের খুন হওয়ার আগের ভিডিও ফুটেজটা একটু পাঠিয়ে দিন। হ্যাঁ অবশ্যই পাঠিয়ে দিচ্ছি। এরপর সিসিটিভি ফুটেজের কপি আর শ্যামলবাবুর বাড়ির ঠিকানা নিয়ে অতুল আর বিদীপ্তা থানা থেকে বেরিয়ে গেল। তখন প্রায় দুপুর হয়ে এসেছিল, তাই আর তারা শ্যামলবাবুর বাড়ি গেল না। ঠিক করলো বিকেলের দিকে একবার শ্যামলবাবুর বাড়ি যাবে। তাই বাড়ি ফিরে এসে দুজনেই স্নান সেরে ফ্রেশ হয়ে কিছু খাবার খেয়ে নিল। বিকেলের দিকে বিদীপ্তা আর অতুল দুজনে বের হয় শ্যামলবাবুর বাড়ির উদ্দেশ্যে। ট্যাক্সি বুক করে শ্যামলবাবুর বাড়িতে পৌঁছায়। অতুল আর বিদীপ্তাকে দেখে শ্যামলবাবুর স্ত্রী বলে ওঠেন, আপনারা কারা? আপনাদের দেখে চেনা চেনা লাগছে। কোথায় দেখেছি বলুন তো? হ্যাঁ, চেনা চেনা তো লাগবে, কারণ আজ সকালে যখন আপনি থানায় এসেছিলেন তখন আপনি আমাদের হয়তো দেখেছিলেন, তাই চেনা চেনা লাগছে। হ্যাঁ, ঠিক কথা বলেছেন। আপনাদের আমি থানায় দেখেছি। বলুন কি ব্যাপার, কাকে চান? আপনার সাথে কিছু জরুরি কথা আছে। কি ব্যাপারে? আপনার মেয়ের ব্যাপারে। সত্যি বলছেন? মিষ্টির কোনো খোঁজ পেয়েছেন? সেই খবরই দিতে এসেছেন? না, সেই খবর দিতে আসিনি, তবে কিছু কথা জানতে এসেছি। কথা? কি কথা? বলবো, তবে তার আগে বলুন তো শ্যামলবাবু বাড়িতে আছেন? আপনি মিষ্টির বাবাকে চেনেন? চিনি। আপনি তো জানেন নীলরতন স্যারের খুন হয়েছে। হ্যাঁ জানি তো। আচ্ছা একটা কথা বলুন তো, আপনাদের মেয়ের যে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না সে কথা নীলরতন স্যারকে জানিয়েছিলেন? হ্যাঁ বলেছিলাম তো, আর উনি বলেছিলেন উনি খোঁজ নেবেন, কিন্তু তারপর ওনারই তো খুন হয়ে গেল। হ্যাঁ এটাই আমাদের সন্দেহ হয়েছে যে আপনার মেয়ে নিখোঁজ হওয়ার জন্যই নীলরতন স্যারের খুন হয়েছে। কথাটি শুনেই শ্যামলবাবুর স্ত্রী রত্না দেবী বলে উঠলেন, কি বলছেন আপনি? এর মানে কি? দেখুন, আমাদের মনে হচ্ছে যে নীলরতন স্যার হয়তো আপনার মেয়ের ব্যাপারে কিছু জানতে পেরেছিলেন আর তার জন্যই উনি খুন হয়েছেন। তাই ওনার খুনিকে ধরতে গেলে আমাদের আপনার মেয়েকে খুঁজে বের করতেই হবে। আপনি যা বলছেন সেই সব আমরা ভেবেই দেখিনি। হ্যাঁ, মিষ্টিকে যখন আমরা খুঁজে পাচ্ছিলাম না তখন মিষ্টির বাবা বড়বাবুকে বলেছিল। বড়বাবু তো বলেছিলেন তিনি খোঁজ নিয়ে জানাবেন। উনি তো অনেক বড় উকিল, অনেক জানাশোনা আছে, পুলিশের লোককেও চেনেন, কিন্তু উনি কোনো খবর দিতে পারলেন না। তার উপর
উনি নিজেই খুন হয়ে গেলেন। এখন আপনারা বলছেন মিষ্টির জন্যই হয়তো ওনার খুন হয়েছে। আমি তো এইসব কিছু জানি না, তবে হতেও পারে এটা। তারপর তো 15 দিন হয়ে গেল, মেয়েটার কোনো খোঁজ আমরা পাইনি। মেয়েটা ভালো আছে কিনা তাও তো জানি না। আপনাদের কথা শুনে তো এবার সত্যি সত্যি খুব ভয় করছে। জানি না তারা মিষ্টির কোনো ক্ষতি করে দেয়নি তো? মিষ্টিকে কি আমরা আর ফিরে পাবো? দেখুন, কাঁদবেন না, আমরা চেষ্টা করছি, কোনো না কোনো খবর আমরা নিশ্চয়ই পাবো। এখন আমাদের এটাই সন্দেহ হচ্ছে যে আপনার মেয়েকে যারা কিডন্যাপ করেছে তারাই হয়তো নীলরতন স্যারকে খুন করেছে। আচ্ছা, আরেকটা কথা বলুন তো, কোনো চিঠি বা ফোন এসেছিল? না, কোনো চিঠি বা ফোন আসেনি। নীলরতন স্যার হয়তো মিষ্টির ব্যাপারে এমন কিছু জানতে পেরেছিলেন যার জন্য উনি খুন হলেন। তাই মিষ্টির ব্যাপারে আমাদের আগে খোঁজ নিতে হবে। আচ্ছা, শ্যামলবাবু বাড়িতে আছেন? হ্যাঁ আছে তো, একটু দাঁড়ান, আমি ডেকে দিচ্ছি। এরপর রত্না দেবী ঘরের ভেতর চলে গেলেন। কিছুক্ষণ পর শ্যামলবাবু বাইরে বেরিয়ে এসে অতুদা আর বিদীপ্তাকে দেখে বলে উঠলেন, এ কি ডিটেকটিভ বাবু, আপনি আমার বাড়িতে? আসতে হলো। আচ্ছা শ্যামলবাবু, আপনার সঙ্গে যখন সকালবেলায় কথা হলো তখন আপনি একবারও বললেন না যে আপনার মেয়েও নিখোঁজ। অতুদার কথা শুনে শ্যামলবাবু কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, কি আর বলবো বলুন, ওখানে তো আপনারা এসেছিলেন বড়বাবুর খুনের তদন্ত করতে। আর তখন যদি আমি আমার মেয়ে নিখোঁজ হওয়ার কথা বলতাম তাহলে কি ভালো হতো? ভালো হতো না, তাই আমি বলিনি। কিন্তু শ্যামলবাবু, এখন তো আমাদের অন্য কথা মনে হচ্ছে। কি কথা? এটাই যে আপনার মেয়ের নিখোঁজ হওয়ার জন্যই নীলরতন স্যারের খুন হয়েছে। কি বলছেন আপনি? হতেই তো পারে নীলরতন স্যার মিষ্টির ব্যাপারে এমন কিছু জানতে পেরেছিলেন আর তার জন্যই উনি খুন হয়েছেন। আপনি তো মিষ্টির কথা বলেছিলেন নীলরতন স্যারকে। হ্যাঁ বলেছিলাম তো। তা উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন মিষ্টির খবর নেবেন, কিন্তু উনি কোনো খবর দিতে পারেননি। তার বদলে তো ওনারই খুন হয়ে গেল। তাই মিষ্টিকে আগে আমাদের খুঁজে বের করতেই হবে, তাহলেই হয়তো খুনিকে ধরতে পারবো। তাহলে কি চাইছেন আপনি? আমি চাইছি মিষ্টিকে যেদিন থেকে পাওয়া যাচ্ছে না সেদিনের ঘটনাটা একটু বলুন। সেদিন তো আমি বাড়িতেই ছিলাম না, ওর মা বাড়িতে ছিল, তাই ওর মা ভালো বলতে পারো। হ্যাঁ আমি বলছি। আসলে সেদিন ছিল কালী পুজোর রাত। চারিদিকে সবার ঘরে ঘরে আলো জ্বলছিল আর বৃষ্টিও হচ্ছিল। সকাল থেকে আমার শরীরটা ভালো ছিল না। রাত হলে শরীরটা আমার আরো খারাপ হয়ে যায়। অনেকটা রাতও হয়ে গিয়েছিল আর ওর বাবা ফিরছিল না। ওর বাবাকে অনেকবার ফোন করেছিল মিষ্টি, কিন্তু ফোনটা সুইচ অফ ছিল। আকাশের এমন অবস্থার জন্যই হয়তো নেটওয়ার্ক ছিল না। বৃষ্টিটা একটু কমলে মিষ্টি ওর বাবার খোঁজ করতে বের হয়। আমি বারণ করেছিলাম, কিন্তু মিষ্টি বলল ডাক্তার আনতেই হবে, না হলে আমার শরীর আবার খারাপ হয়ে যাবে। মেয়েটা ওর বাবাকে ডাকতে গিয়েছিল বড়বাবুর চেম্বারে, কারণ রাতে বড়বাবুর চেম্বারেই বেশি থাকতেন, অনেক রাত পর্যন্ত কাজ করতেন। কিন্তু আর মেয়েটা বাড়ি ফিরল না। অনেকটা রাতের দিকে ওর বাবা এলো। আমার শরীর খারাপের জন্য আমি তো অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপর ডাক্তার এসে আমাকে ইঞ্জেকশন দেয়। তখন আমি মিষ্টির কথা বললে মিষ্টির বাবা বলে মিষ্টিকে তো সে দেখেনি। তারপর তো সব জায়গার মিষ্টির খোঁজ করা হলো, কিন্তু কোনো খবর পাওয়া গেল না। আর সেদিনের পর থেকে মিষ্টির আর কোনো খবর আমরা পাইনি। আচ্ছা, আপনারা কি জানেন মিষ্টি নীলরতন স্যারের চেম্বারে পৌঁছেছিল কিনা? এটা তো জানি না। বলে তো গিয়েছিল সেখানেই যাবে, তারপর ওখানে গিয়েছিল কিনা জানি না। হ্যাঁ, কারণ সেদিন ওই বাড়িতে ছোট দাদাবাবু তার বন্ধুদের নিয়ে পার্টি করছিল, সে কথাই আমাদের জানিয়েছিল ছোট দাদাবাবু। উনি বলেন যে মিষ্টি সেদিন ওখানে আসেনি, তাই তো আর কিছুই খবর পাওয়া যায়নি। মিষ্টির কাছে কোনো ফোন ছিল? বাড়ির ফোনটা তো নিয়ে গিয়েছিল, ওটা তো ওর কাছেই ছিল। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি এবার কি করা যায়। শ্যামলবাবু, আপনি এক কাজ করুন, সেই ফোন নাম্বারটা আমাকে একটু দিন। কি 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 করবেন ডিটেকটিভ বাবু? মেয়েটার কি আর কোনো খোঁজ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? চেষ্টা করতে হবে। আমি আমার পক্ষ থেকে সব রকম চেষ্টা করব আপনাদের মেয়েকে খুঁজে বের করার। ঠিক আছে, এই নিন ফোন নাম্বারটা।
আচ্ছা, আপনার ফোন নাম্বারটাও দেবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই নিন। ফোন নাম্বার নিয়ে অতুদা আর বিদীপ্তা শ্যামলবাবুর বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সন্ধে হয়ে এসেছিল, তাই আর কোথাও গেল না, সোজা বাড়ি ফিরে এল। বাড়ি ফিরে এসে বিদীপ্তা বলে উঠল, অতুদা, তুমি যেটা ভাবছো সেটা কি আদৌ ঠিক? না, মানে বলছি, মিষ্টির নিখোঁজ হওয়ার জন্যই নীলরতন স্যারের খুন হয়েছে, এটা কি তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে? দেখ, সেটা তো এখন জোর দিয়ে বলা যায় না, তবে আমার মনে খটকা লেগেছে। হতেও পারে এই জন্যই নীলরতন স্যারের খুন হয়েছে। উনি হয়তো সত্যিই মিষ্টির ব্যাপারে কিছু জানতে পেরেছিলেন, আর তার জন্যই খুনি নীলরতন স্যারকে মেরে ফেলেছেন। কিন্তু তুমি একটা জিনিস দেখো, বাড়ি থেকে কিন্তু মিষ্টি বেরিয়েছিল নীলরতন স্যারের চেম্বারে যাওয়ার জন্য। সেদিন ওই চেম্বারে নীলরতন স্যারের ছেলে তার বন্ধুদের নিয়ে পার্টি করছিল। ওনার ছেলে জানিয়েছেন মিষ্টি সেখানে যায়নি। তাহলে কি রাস্তাতে কোনো বিপদ হয়েছিল? হতে পারে, কিন্তু তার আগে আমাদের সব তদন্ত করতে হবে। আচ্ছা, তুই ঘরে যা, তোর পড়া আছে সেগুলো কর গা, আমি এদিকটা দেখছি। অতুদার কথা শুনে বিদীপ্তা নিজের রুমে চলে যায়। তারপর অতুদা কাউকে ফোন করে। স্বপনবাবু, মিষ্টির নিখোঁজের ব্যাপারে আপনাদের তদন্ত ঠিক কতদূর হয়েছিল? আমরা জানতে পেরেছিলাম শ্যামলবাবুর মেয়ে মিষ্টি রাতের বেলায় তার বাবার খোঁজ করতে নীলরতন স্যারের চেম্বারে গিয়েছিল, কিন্তু সেখানে পৌঁছায়নি। কারণ সেদিন ওই চেম্বারে নীলরতন স্যারের ছেলে তার বন্ধুদের নিয়ে পার্টি করছিল। তাদের জিজ্ঞাসা করেছিলাম, তারা আমাকে এটাই জানিয়েছে। তার রাস্তায় কোনো সিসিটিভি ক্যামেরা নেই? আছে তো। ক্যামেরায় কিছু দেখা যায়নি? মানে মিষ্টি কোন দিকে গিয়েছিল? ক্যামেরায় তো দেখা গিয়েছিল মিষ্টি নীলরতন স্যারের চেম্বারের দিকেই গিয়েছিল। তাহলে কিভাবে বলছেন যে মিষ্টি ওখানে যায়নি? না, আসলে নীলরতন স্যারের ছেলে বলছিল তো, তাই আমি আর জোর করিনি। আচ্ছা, তাহলে ফিরে আসার রেকর্ডিং আছে নিশ্চয়ই? না স্যার, কারণ তখন খুব বৃষ্টি হচ্ছিল, আর বৃষ্টির জন্য ফুটেজ স্পষ্ট নয়, তাই কিছু বোঝা যায়নি। বাহ, কি সুন্দর কথা। হ্যাঁ, আচ্ছা, মিষ্টির কাছে তো ফোন ছিল, তার লাস্ট লোকেশন চেক করেছিলেন? করেছিলাম তো। কোথায় ছিল? নীলরতন স্যারের চেম্বারের কাছেই। কি, নীলরতন স্যারের চেম্বারের কাছে? আচ্ছা, শুধু কাছে না, নীলরতন স্যারের চেম্বারেই লাস্ট লোকেশন ছিল, সেটা একটু বলুন তো। না মানে, এখন আবার না মানের কি আছে, ঠিক করে বলুন। হ্যাঁ, ওখানেই ছিল। স্বপনবাবু, যখন সব প্রমাণ নীলরতন স্যারের চেম্বারের দিকে ছিল, তখন আপনারা কেন কিছু কাজ করেননি? মানে কি মানে করছেন? যখন সব প্রমাণ নীলরতন স্যারের চেম্বারের কাছে গিয়ে শেষ হয়েছে, তখন আপনি কোনো পদক্ষেপ নেননি কেন? না স্যার, আমি জিজ্ঞাসাবাদ করেছিলাম নীলরতন স্যারের সাথে, তারপর তো উনি ওনার ছেলেকে ডেকে দিলেন। ওনার ছেলে বললেন, তাতে কি প্রমাণিত হয়? হয়তো মিষ্টি এসেছিল বাবার চেম্বারের কাছে, তারপর আমাদের ওখানে দেখে চলে গেছে। আর সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, হয়তো বৃষ্টির জন্য ওখানেই ফোনটা বন্ধ হয়ে যায়। কিন্তু তাই বলে তো আর আমি মিষ্টিকে কিডন্যাপ করাইনি। আমার কি লাভ মিষ্টিকে কিডন্যাপ করিয়ে? দেখুন স্যার, আমি আবারও বলছি, মিষ্টির ব্যাপারে আমি বা আমার বন্ধুরা কিছুই জানি না। এরপর আমি আর কি বলবো বলুন তো? আর উনি হলেন নীলরতন স্যারের ছেলে, তাই ওনার কথা আমি অবিশ্বাস করিনি। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বলছি, আপনি কি নীলরতন স্যারের চেম্বারে যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেটা চেক করেছিলেন? তাহলেই তো সত্যিটা ধরা পড়ে যেত। সৌজন্য মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে? না স্যার, আসলে সৌজন্য যখন ওই কথা বলল, তখন আর সিসিটিভি ফুটেজ চেক করল। বাহ, খুব ভালো। হ্যাঁ, সৌজন্য একজন বিখ্যাত উকিলের ছেলে বলে কি উনি সবসময় সত্যি কথা বলেন? না, তেমনটা নয়। আসলে নীলরতন স্যারের ছেলে তো, তাই মিথ্যে কথা বলবে এটা মনে হয়নি। কিন্তু এখন বুঝতে পারছি স্যার যে ভুল হয়ে গেছে আমার। সিসিটিভি ফুটেজ চেক করা দরকার ছিল। আচ্ছা, যেদিন সৌজন্য তার বন্ধুদের নিয়ে পার্টি করছিল, সেদিনের সিসিটিভি ফুটেজ কি আপনাদের কাছে আছে? হ্যাঁ আছে, তবে নীলরতন স্যারের খুন হওয়ার পর আমি বিগত 1 মাসের ভিডিও ফুটেজ নিয়ে এসেছিলাম। সেই সাথেই এই দিনের ভিডিও ফুটেজটাও আছে। আমি ভেবেছিলাম নীলরতন স্যারের সাথে যদি কারো ঝামেলা হয় আর খুনি যদি চেম্বারে এসে থাকে, তাহলে তাকে খুঁজে বের করতে আমাদের সুবিধে হবে। সেই জন্যই আমি বিগত 1 মাসের সিসিটিভি ফুটেজ নিয়ে এসেছিলাম। আমার কাছেই আছে সেই ফুটেজ। এতক্ষণ একটা কাজ আপনি ঠিকঠাক করেছেন। তাহলে আপনি আমাকে ফুটেজটা পাঠিয়ে দিন, আর 1 মাসের ভিডিও ফুটেজটাই দেবেন। ঠিক আছে, আমি পাঠিয়ে দিচ্ছি। মিনিট 10 পরে
স্বপনবাবু সিসিটিভি ফুটেজ পাঠিয়ে দিলেন অতুদার ফোনে। তারপর সবার প্রথমে অতুদা সেদিনের ফুটেজ দেখতে লাগলো, যেদিন মিষ্টি নিখোঁজ হয়। খুব ভালো করে দেখেও কিছু বুঝতে পারছে না। শুধু সবাই নাচ গান করছে, তারা যে স্বাভাবিক অবস্থায় নয় সেটা তাদের দেখেই বুঝতে পারছে। সব কটা নেশায় বুঁদ হয়ে আছে। এসব দেখে অতুদার মাথা পুরো ধরে গেছে। রাতের খাবার সময় হয়ে যায়। বিদীপদা অনেকবার খাবার খেতে ডাক দিয়েছে, কিন্তু অতুদা যায়নি। তাই বিদীপদা নিজেই এসেছে অতুদাকে ডাকতে। আর এসে দেখতে পায় অতুদা মাথা ধরে চেয়ারে বসে আছে, সামনে তার ল্যাপটপটা চালু আছে। সেসব দেখে বিদীপদা বলে উঠল, কি হয়েছে অতুদা? তুমি এভাবে চুপ করে বসে আছো, কিছু কি ক্লু পেলে? সত্যি কি মিষ্টি সেদিন নীলরতন স্যারের চেম্বারে যায়নি? সেটাই তো বুঝতে পারছি না, আরেকবার ভালো করে দেখতে হবে। আচ্ছা চলো, এখনো অনেক রাত হয়েছে, তাই আগে খেয়ে নেবে। তারপর এসে আমি আর তুমি দুজন মিলে ফুটেজটা দেখব। তখন যদি ক্লু পাই তাহলে তো খুব ভালো হয়। আচ্ছা চল খেয়ে নি। মামা মামি কি আমাকে ডাকছিল? হ্যাঁ, ডাকছিল তো অনেকক্ষণ ধরেই। তুমি আসছো না দেখে আমি আবার ডাকতে এলাম। আচ্ছা চল। এরপর তারা খাবার খেতে চলে যায়। রাতের খাবার খেয়ে এসে দুজনে সিসিটিভি ফুটেজ দেখতে লাগলো। কিছুক্ষণ দেখার পর বিদীপদা বলে উঠল, আচ্ছা অতুদা, তুমি একটা জিনিস খেয়াল করেছো? কি? তুমি একবার সময়ের জায়গাটা দেখো। মনে হলো একটু তাড়াতাড়ি সময়টা পেরিয়ে গেল। আমার মনে হচ্ছে বেশ কিছু সময়ের ফুটেজ এখানে নেই। তুমি ভালো করে দেখো। কথাটা শুনে অতুদা আবার মনোযোগ দিয়ে সিসিটিভি ফুটেজটা চেক করতে লাগলো। আর তাতেই বুঝতে পারল যে হ্যাঁ, সত্যিই তো রাত 10টা থেকে 12টার সিসিটিভি ফুটেজের কোনো রেকর্ডিং নেই। কারণ কি তার? তারপর আবার কয়েকবার রেকর্ডিংটা দেখল। তাতে নিশ্চিত হয়ে যায় যে 2 ঘন্টার কোনো রেকর্ডিং নেই। স্বপনবাবুকে তখনই ফোন করে অতুদা বলে উঠল, স্বপনবাবু, আপনি কি সিসিটিভি ফুটেজ চেক করেছিলেন? করেছিলাম তো। তাহলে আমি বলতে বাধ্য হচ্ছি আপনি কিন্তু সঠিকভাবে কাজ করেননি। কথাটা শুনে স্বপনবাবু বলে উঠলেন, বুঝলাম না অতুলবাবু, আপনি কি বলতে চাইছেন? বুঝতে পারতেন যদি সিসিটিভি ফুটেজ আপনি সঠিকভাবে চেক করতেন। আমি সত্যিই বুঝতে পারছি না আপনার কথা। হ্যাঁ স্বপনবাবু, আপনি যদি সিসিটিভি ফুটেজ ভালো করে চেক করতেন তাহলে আপনি বুঝতে পারতেন যেদিন সৌজন্য তার বন্ধুদের নিয়ে পার্টি করেছিল সেদিন রাত 10টা থেকে 12টা পর্যন্ত ফুটেজ কোনো রেকর্ডিং নেই। আর তার কারণ জানতে পারি কি আমি? মানে কি বলছেন আপনি? আমি তো বুঝতে পারছি না আপনার কথা। হ্যাঁ, আমি ঠিক কথাই বলছি। 2 ঘন্টার কোনো রেকর্ডিং নেই। হ্যাঁ, আপনার কাছে তো ফুটেজের কপি আছে। আপনি সেদিন রেকর্ডিং চেক করে দেখুন, আর তার উত্তর আমার চাই। একটু দাঁড়ান, আমি দেখে আপনাকে ফোন করছি। মিনিট 5 পরে স্বপনবাবু আবার ফোন করলেন আর বললেন, বিশ্বাস করুন অতুলবাবু, আমি কিন্তু আগে দেখেছিলাম, তখন তো এমনটা ছিল না। আপনি কি শিওর? না আসলে দেখুন স্বপনবাবু, আসল আর নকল আমি দেখতে যাব না। এই রেকর্ডিংটা আপনি পাঠিয়েছেন, তাই আপনি এটা খুব ভালো করে বলতে পারবেন। তাই বলুন, এটা কিভাবে সম্ভব? আমিও তো বুঝতে পারছি না এটা কিভাবে হয়। সব সম্ভব, কারণ আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করেননি। দেখুন স্বপনবাবু, আপনি এবার সত্যি কথাটা বলুন, না হলে ডিআইজি স্যারের কাছে আপনাকে কৈফিয়ত দিতে হবে। কথাটা শুনেই স্বপনবাবু বললেন, না অতুলবাবু, আমি মানছি আমি আমার দায়িত্ব ঠিকমতো পালন করিনি, আমাকে ক্ষমা করে দেবেন। আমার কাছে ক্ষমা চেয়ে কি লাভ বলুন তো? সেই বাবা মাকে কি জবাব দেবেন? হ্যাঁ, আচ্ছা স্বপনবাবু, এটা যদি আপনার মেয়ের সাথে হতো তাহলেও কি আপনি এইভাবে উদাসীন হয়ে কাজ করতেন? না ওদের মাথার উপর কোনো বড় মন্ত্রীর হাত নেই তাই আপনি এইভাবে অবহেলা করছেন? না অতুলবাবু, এবার আমি মনোযোগ দিয়ে ঠিক করে কাজ করব। না, আপনাকে আর কাজ করতে হবে না, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা। আর আরেকটা কথা, এই খবরটা কাউকে বলবেন না। হয়তো এই খবর খুনিরা জানতে পারলে সতর্ক হয়ে যাবে, তাই আর কাউকে কিছু জিজ্ঞাসা করবেন না। কেন অতুলবাবু? আমি যেটা বলছি সেটা করুন, এতে আমাদেরই সুবিধা হবে। আচ্ছা বেশ।
ফোন রাখতেই অতুদা বিরক্ত প্রকাশ করে বলে উঠল, বিদিতা, এখানে অনেক বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে। কি বলছো তুমি? একটু ভেবে দেখ, নীলরতন স্যারের চেম্বারের সিসিটিভির ফুটেজ যে কেউ ডিলিট করে দিতে পারে। অতুদার কথা শুনে বিদীপ্তা একটু ভেবে বলে উঠল, না, যে কেউ কিভাবে ফুটেজ ডিলিট করবে? এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছি। এই ফুটেজ তারাই ডিলিট করেছে যারা ওই চেম্বারে যায়। সেখানে আছে নীলরতন স্যার, ওনার ছেলে সৌজন্য আর শ্যামল বাবু, যদিও তিনি বাইরেই থাকেন। যেহেতু ওনার নিজের মেয়ের বিষয়ে, তাই ওনাকে আমরা বাদ দিতেই পারি। তাহলে পড়ে থাকে নীলরতন স্যার আর ওনার ছেলে সৌজন্য। তাহলে অতদা নীলরতন স্যার কি এসবের সাথে জড়িত ছিল? আচ্ছা, সৌজন্যের বন্ধুরা করতে পারে না? পারে, কিন্তু তারা কি এমন করেছিল যে ফুটেজ ডিলিট করতে হয়েছিল? তারা যে নেশা করেছিল সেটা তো দেখাই গিয়েছে। তাহলে তারা এমন কিছু করেছে যার জন্য রেকর্ডিং ডিলিট করতে হয়েছিল। এখন সেই রেকর্ডিং ডিলিট কে করেছিল? সৌজন্য নিজে। তাহলে তো তার সাথে একবার দেখা করতে হবে। কিন্তু সে তো জেলে আছে, সেখানে কি করে দেখা করবে? সেই ব্যবস্থা করতে হবে, কিন্তু দেখা তো করতেই হবে, কারণ সৌজন্যই বলতে পারবে সেদিন রাতে কি হয়েছিল। মিষ্টি গিয়েছিল কিনা সেটা তো এবার সৌজন্য বলবে। কিন্তু ও তো বলছে মিষ্টি যায়নি। তাহলে তাহলে ওই 2 ঘন্টার কোনো ভিডিও ফুটেজ নেই কেন, তার উত্তরও তো নিশ্চয়ই পাওয়া যাবে। হ্যাঁ, সেটা দিতে পারবে যদি সে কিছু জেনে থাকে। জানবে তো নিশ্চয়ই, কারণ সেই দিন সৌজন্য সেখানে উপস্থিত ছিল। তাহলে কবে দেখা করবে? দেখি, তবে তার আগে একবার ডিআইজি স্যারকে ফোন করতে হবে। ডিআইজি স্যারকে অতুদা ফোন করে সৌজন্যের সাথে দেখা করার কথা বলল। সব শুনে ডিআইজি স্যার বলে উঠলেন, আচ্ছা ঠিক আছে অতুল, আমি দেখছি অনুমতি পাওয়া যায় কিনা। পাওয়া গেলে আমি কাল সকালে তোমাকে ফোন করব। ওকে স্যার। পরের দিন সকালবেলায় অতুদার ডাকে বিদীপ্তার ঘুম ভাঙে। তখন বিদীপ্তা বলে উঠল, বলো, কি বলবে? আজ কি তোর কলেজ আছে? হ্যাঁ, আজ আমার ক্লাস আছে, যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কলেজ যা। আমি সৌজন্যের সাথে দেখা করতে একবার ওই সংশোধনাগারে যাব। ডিআইজি স্যার অনুমতি দিয়েছেন তোমাকে? হ্যাঁ, সকালে স্যার ফোন করেছিলেন। উনি বলেছেন সকাল 10টার সময় আলিপুর সংশোধনাগারে উনি থাকবেন আমার সাথে। ইস, আমি যেতে পারলে কত ভালো হতো, জেলটাও দেখা হয়ে যেত। কি, জেল দেখতে যাবি? হ্যাঁ, জেল দেখার আমার খুব ইচ্ছে। বলিহারি, তোর আজও ইচ্ছে? হ্যাঁ, লোকের পাহাড়, ঝর্ণা, সমুদ্র দেখার শখ থাকে, আর তোর জেল দেখার ইচ্ছে? যা, কলেজ যা। হ্যাঁ, আমার একটু আজবই শখ। আচ্ছা ঠিক আছে, বাদ দাও ওসব কথা। তুমি কখন যাবে? আমি একটু পরেই বেরিয়ে যাব। ঠিক আছে, আমিও তাহলে তখনই বেরিয়ে যাব। একসাথেই যাব। আমি কলেজের সামনে নেমে যাব, তুমি তোমার কাজে চলে যেও। ঠিক আছে। আর হ্যাঁ, ওখানে কি হলো সেগুলো এসে তুমি আমাকে বলবে কিন্তু। বলবো। তারপর সময় মতো অতুদা আর বিদীপ্তা বেরিয়ে যায়। ওদিকে ডিআইজি স্যারও সংশোধনাগারে সৌজন্যের সাথে দেখা করতে চলে আসে। সেখানে গিয়ে অতুদা আর ডিআইজি স্যারকে একটা ঘরে বসানো হয়। তারপরে সৌজন্যকে একজন পুলিশ নিয়ে আসে। সৌজন্যকে চেয়ারে বসতে বলে ডিআইজি স্যার বললেন, সৌজন্য, ও হলো অতুল, একজন প্রাইভেট ডিটেকটিভ। তোমার বাবার খুনের কেসটা অতুল হ্যান্ডেল করছে, তাই ও তোমাকে কিছু প্রশ্ন করতে চায়। কথাটা শুনে সৌজন্য বলে উঠল, কি প্রশ্ন? বলছি সৌজন্য, তোমাদের বাড়ির ড্রাইভার শ্যামল বাবুর মেয়ে নিখোঁজ, এ কথা তুমি জানো? অতুলের প্রশ্ন শুনে সৌজন্যের মুখের ভঙ্গি কেমন যেন একটা বদলে গেল। দেখে বোঝা গেল সৌজন্য ভয় পেয়েছে। সেটা অতুলের নজর এড়ায়নি। তাও আরেকবার অতুল প্রশ্ন করল, কি হলো সৌজন্য? তুমি জানতে না মিষ্টির নিখোঁজ হওয়ার কথা? বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর সৌজন্য বলে উঠল, হ্যাঁ জানতাম, কিন্তু এতে বাবার খুনের কি সম্পর্ক? আমাদের সন্দেহ হয়েছে শ্যামল বাবুর মেয়ের নিখোঁজ হওয়ার জন্যই তোমার বাবা খুন হয়েছে। কি বলতে চাইছেন আপনি? আমরা তদন্ত করেছি, আর সেই তদন্তে জানতে পেরেছি মিষ্টির নিখোঁজ হওয়ার ঘটনা শ্যামল বাবু তোমার বাবাকে জানিয়েছিলেন। হয়তো তোমার বাবা এমন কিছু জানতে পেরেছিলেন, আর
তার জন্যই উনি খুন হয়েছেন। কথাটা শুনে সৌজন্য চুপ করে রইল, কিছুই বলল না। তাই দেখে অতুল আবার বলে উঠল, আমাদের মনে হয় মিষ্টির নিখোঁজ হওয়ার কারণ যদি আমরা খুঁজে বের করতে পারি, তাহলে তোমার বাবার খুনিকেও আমরা ধরতে পারবো। আর এই কাজে তোমার সহায়তা আমাদের খুব দরকার। তাই এখন আমি যা প্রশ্ন করব তার সঠিক উত্তর দেবে। অনেক ভেবে সৌজন্য বলল, আচ্ছা ঠিক আছে, বলুন কি জানতে চান। যেদিন মিষ্টি নিখোঁজ হয়েছিল সেদিন মিষ্টির নীলরতন স্যারের চেম্বারে যাওয়ার কথা ছিল। এখন মিষ্টির চেম্বারে গিয়েছিল কিনা সেটা বলো। সেটা আমি কি করে জানবো? তোমার তো জানার কথা, কারণ সেদিন তুমি তোমার বন্ধুদের নিয়ে ওই চেম্বারেই পার্টি করেছিলে। তাই মিষ্টি সেখানে গিয়েছিল কিনা সেটা তো তোমারই জানার কথা। না, জানি না। তুমি শিওর? হ্যাঁ, আমি সেখানে ছিলাম, আমি মিষ্টিকে সেখানে দেখিনি। আচ্ছা বেশ, মানলাম। তবে এবার তাহলে আরেকটা কথা বলো, সেদিনের সিসিটিভি ফুটেজে 2 ঘন্টার কোনো ফুটেজ নেই কেন? প্রশ্নটা শুনেই সৌজন্য যেন আঁতকে উঠল আর বেশ ঘাবড়ে গিয়ে বলল, হোয়াট? মানে কি বলছেন আপনি? তুমি কি এই ব্যাপারে কিছু জানো? না, আমি জানি না। তোমার বাবার চেম্বারে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে সেটা জানো তো? হ্যাঁ, আমি জানি। তাহলে সেই দিনের সিসিটিভি ফুটেজে 2 ঘন্টার কোনো রেকর্ডিং নেই কেন? আমি কিভাবে বলতে পারবো? আচ্ছা, তাহলে কে বলতে পারবে? ওটা তো বাবার চেম্বার, বাবা জানতো সব, আমি কিছু জানি না। সত্যি বলছো? হ্যাঁ, আমি মিথ্যে কেন বলবো? কি লাভ আমার? সেটা তো বুঝতে পারছি না এখন। তবে সৌজন্য, যদি তুমি সত্যি কিছু জেনে থাকো তাহলে বলতে পারো, হয়তো আমরা তোমাকে বাঁচাতে পারবো। না হলে আমরা আর কিছুই করতে পারবো না। আমি বলছি তো আমি কিছু জানি না, আর এটাও সত্যি যে আমি আমার বাবাকে খুন করিনি। কিন্তু আইন তো বিশ্বাস করবে না, আইন প্রমাণ চায়, প্রমাণ, আর সব প্রমাণ তোমার বিরুদ্ধে। তাই তোমাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। বিশ্বাস করুন, আমি সত্যি বলছি, আমি খুন করিনি। আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের কাছে আর কোনো উপায় নেই। বিমল আঙ্কেল, তুমি কিছু করো, আমি সত্যি বলছি, আমি বাবাকে খুন করিনি। সৌজন্য, তোমাকে বাঁচানোর জন্যই তো আমি প্রতুলকে এই কেসের দায়িত্ব দিয়েছি। তাই বলছি, যদি তুমি কিছু জেনে থাকো তাহলে বলে দাও, না হলে সত্যিই আমাদের আর কিছু করার নেই। আর একটা কথা, যেদিন তোমার বাবার খুন হয় সেদিন তোমার বাবার সাথে তোমার কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল? আপনাকে কে বলল? ভিডিও ফুটেজে সব ধরা পড়েছে। এই কথা শুনে সৌজন্য বলল, তাহলে তো কে খুন করেছে সেটা দেখা গেছে। তোমার কি মনে হয় খুনি এতটা বোকা? মানে? দেখো সৌজন্য, তোমার বাবা সাধারণ কোনো মানুষ নন, একজন বিখ্যাত উকিল। তাই ওনাকে মারার প্ল্যান একদিনের নয়। তার উপর গেটের দারোয়ান ছিল, তাদের চোখ এড়িয়ে চেম্বারের ভেতর প্রবেশ করে নীলরতন স্যারকে খুন করে যাওয়া সম্ভব নয়। তার উপর সেখানে তুমি উপস্থিত ছিলে, আর খুন হওয়ার আগে তোমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। তারপর রাগের মাথায় তুমি খুনটা করেছো। পরে যখন বুঝতে পেরেছো তখন সিসিটিভি ক্যামেরাটাই নষ্ট করে দিয়েছো। এখন মানতে চাইছো না? কি আবোল তাবোল বলছেন? আমি বলছি তো আমি বাবাকে খুন করিনি। তাহলে কি নিয়ে কথা কাটাকাটি হয়েছিল সেই ঘটনাটাই বলো। কথাটা শুনে সৌজন্য কিছুক্ষণ চুপ করে থেকে বলে উঠল, আসলে বাবা চাইছিল আমি এখান থেকে ব্যবসা করি, কিন্তু আমি রাজি ছিলাম না। তাই আমার আর বাবার মধ্যে ওই ব্যাপারে কথা কাটাকাটি হচ্ছিল। কিন্তু তখনই আমার কাছে একটা ফোন আসে। আমি বেরিয়ে যাই চেম্বার থেকে, আর যখন ফিরে আসি তখন দেখি বাবা চেয়ারে রক্তাক্ত অবস্থায় বসে আছে। আমি দেখে সামনে এগিয়ে যাই। বাবার খুব কষ্ট হচ্ছিল, তাই তো আমি বাবার বুক থেকে ছুরিটা বের করে দিই, আর সঙ্গে সঙ্গে বাবা মারা যায়। তখনই শ্যামল কাকু সেখানে এসে দেখে আমি ছুরিটা বের করছি। শ্যামল কাকু ভেবে নেয় আমি বাবাকে খুন করেছি, কিন্তু বিশ্বাস করুন আমি বাবাকে খুন করিনি। এছাড়া আমি আর কিছুই জানি না। সত্যি কি তুমি কিছু জানো না? বলছি তো আমি কিছু জানি না। ঠিক আছে, আজ তাহলে আমরা আসি। এরপর অতুদা আর ডিআইজি স্যার সংশোধনাগার থেকে বেরিয়ে আসে। বাড়িতে ফিরে বিদিত্যা অতুদাকে জিজ্ঞাসা করল। অতুদা সব ঘটনা বলে। তখন বিদিত্যা বলে উঠল, অতুদা,
তুমি কি নীলরতন স্যার যেদিন খুন হয় সেদিনের ভিডিও ফুটেজটা দেখোনি? হ্যাঁ, দেখেছি তো। কিছু ক্লু পাওনি? না। সত্যি কিছু পাওনি? কিছুই পাইনি, শুধু বাবা ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল সেই ফুটেজ আছে। সৌজন্যকে জিজ্ঞাসা করলে সে কিছু বললো না? বললো তো, তবে সৌজন্যের কথা আমার বিশ্বাস হয়নি। আমার দৃঢ় বিশ্বাস সৌজন্য আমাদের কাছ থেকে কিছু একটা গোপন করার চেষ্টা করছে, কিন্তু কি গোপন করতে চাইছে? আচ্ছা, তোমার কাছে সেই ভিডিও ফুটেজটা আছে? কোনটা? যেদিন নীলরতন স্যারের খুন হয় সেদিনের ভিডিও ফুটেজ আছে। আমি একবার দেখতে পারি? হ্যাঁ, ওইখানে আমার ল্যাপটপটা আছে, দাঁড়া আমি ওপেন করে দিচ্ছি। এরপর অতুদা ভিডিওটা চালু করে দিল। মনোযোগ সহকারে বিদীপ্তা ভিডিওটা দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ ভিডিওটা দেখার পর বিদীপ্তা বলে উঠল, 1 মিনিট। অতুদা, এদিকে একবার এসো তো। কি হলো, কিছু পেয়েছিস? তুমি এসো না, তারপর বলছি। বিদীপ্তার কথা শুনে অতুদা সামনে এগিয়ে এসে বলে উঠল, বল, কি বলবি? অতুদা, এই জানলায় একটু দেখো, মনে হচ্ছে না কেউ এখানে দাঁড়িয়ে আছে? একটু জুম করে দেখো তো, এটা কে? সত্যি তো, এটা তো আমার চোখেই পড়েনি। দাঁড়া, এখনই দেখছি। জানালার কাছে জুম করতেই যার মুখটা ভেসে উঠল তাকে দেখে দুজনেই খুব অবাক। তখন বিদীপ্তা বলে উঠল, অতুদা, এটা তো... হ্যাঁ, একদম। আমি চিনতে পেরেছি ওনাকে, তবে তবে উনি মিথ্যে কথা বলেছিলেন, কিন্তু কেন? তার উত্তর তো এবার উনি নিজেই দেবেন। এবার কি করবে? আসল কথাটা মুখ থেকে টেনে বের করতে হবে। আমাদের মিথ্যে কেন বলেছিল সেটা জানতে হবে। পরের দিন সকালে অতুদা একজনকে ফোন করল আর বলল, আপনি আমার সাথে কিছুক্ষণের মধ্যে দেখা করুন, জরুরি কথা আছে। হ্যাঁ, আমি বলছি তো জরুরি কথা আছে আপনার সাথে, আপনি আমার সাথে দেখা করুন। ঠিকানাটা আমি বলে দিচ্ছি। এর কিছুক্ষণ পর অতুল আর বিদীপ্তা বেরিয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই তারা একটা কফি হাউসে পৌঁছায়। সেখানে গিয়ে তারা অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ বসে থাকার পর শ্যামল বাবু এসে হাজির হলেন। অতুদা ওনাকে বসতে বলল। তারপর অতুদা বলে উঠল, বলুন, কি নেবেন? না না, সেসব ঠিক আছে, কিন্তু আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে, সেটা আপনার জানা দরকার। কি জরুরি কথা? আপনি আগে শান্ত হয়ে বসুন, তারপর বলছি আপনাকে সবটা। অতুদার কথা শুনে শ্যামল বাবু চেয়ারে বসলেন, তবে ওনার মুখ চোখের অবস্থা একেবারে ভালো নয়। যেন মনে হলো কোনো কিছুতে খুব ভয় পাচ্ছেন। অতুদা তাও কিছু না বলে নিজের ফোনটা বের করে শ্যামল বাবুর সামনে রাখল। তারপর ভিডিওটা চালু করল। ভিডিওটা দেখে শ্যামল বাবু খুব ঘামতে লাগলেন। তা দেখে অতুদা বলল, এই কি শ্যামলবাবু, আপনি তো ঘামছেন কেন? শরীর ঠিক আছে তো? না মানে ঠিক আছে, কিন্তু বলছি আপনি আপনি আমাকে এই ভিডিওটা দেখাচ্ছেন কেন? আচ্ছা, আপনি আগে শান্ত হন, নিন জলটা খান, আর তারপর ভিডিওটা ভালো করে দেখুন, আপনি নিজেও বুঝতে পারবেন। অতুদার কথা মতো শ্যামলবাবু নিজের রুমাল দিয়ে ঘাম মুছতে মুছতে ভিডিওটা দেখতে লাগলো। সব শেষে বলে উঠল, এটা তো মনে হচ্ছে সেদিনের ভিডিও, যেদিন বড়বাবু আর সৌজন্য দাদাবাবুর মধ্যে খুব কথা কাটাকাটি হচ্ছিল। আপনি কি করে জানলেন যে কথা কাটাকাটি হচ্ছিল? না মানে ভিডিওটাতে তো দেখা যাচ্ছে। আচ্ছা, বাবা ছেলের মধ্যে কি নিয়ে এত কথা কাটাকাটি হচ্ছিল সেটা তো আপনি জানেন? না না, আমি কি করে সেটা জানবো বলুন তো? তাছাড়া আমি তো আগেই বলেছিলাম যে আমি ভেতরে যাইনি, আমি তো গাড়িতে বসেছিলাম, তাহলে কি করে জানবো বলুন তো? সেই তো, কিন্তু এবার আপনি এই জায়গাটা একটু ভালো করে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এরপর জানালার কাছে জুম করতেই শ্যামলবাবু দেখতে পেল আয়না। কি শ্যামলবাবু, দেখতে পেয়েছেন তো? মনে হচ্ছে না আপনার মতো দেখতে একজন লোক ওই জানলার বাইরে থেকে দাঁড়িয়ে সবটা শুনছে? কিন্তু আপনি বলেছেন আপনি ভেতরে আসেননি, তাহলে ওটা কি আপনার ভূত?
না মানে থামুন আপনি। আমরা আপনার মেয়েকে খুঁজে বের করার জন্য দিন রাত এক করে দিচ্ছি, আর আপনি আমাদের মিথ্যে কথা বলছেন। দেখুন শ্যামলবাবু, আর মিথ্যে কথা বলবেন না, এতে আপনার মেয়েরই ক্ষতি হবে। তাই বলুন, আপনি ওখানে দাঁড়িয়ে কি কথা শুনছিলেন? বলুন। বলছি 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 আসলে আগেই তো বলেছিলাম যে বড়বাবু আমাকে একটা ফাইল আনতে বাড়ি পাঠিয়েছিলেন। আমি গিয়েছিলাম, কিন্তু ফোন আনতে যখন আবার ফিরে আসি তখন তাদের চিৎকার শুনে আমি ভেতরে গিয়েছিলাম, এটা ঠিক কথা। কিন্তু রুমের ভেতর যাইনি, জানলার বাইরে দাঁড়িয়েছিলাম। আর ওখানে দাঁড়িয়ে আমি দেখি চেম্বারের ভেতরে বড়বাবু আর ছোট দাদাবাবুর মধ্যে অনেক কথা কাটাকাটি হচ্ছে। বুঝতে পারলাম যে তারা দুজনে কোনো একটা ব্যাপারে কথা বলছে। তারপর 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 কি? তারপর ছোট দাদাবাবুর ফোন আছে, তিনি কোনো কথা বলার জন্য বাইরের দিকেই আসছিলেন। তাই আমি আর ওখানে না দাঁড়িয়ে ঝটপট বাইরে চলে আসি। কিন্তু স্যার, এরপর আমি আর কিছু জানি না। কিন্তু ছোট দাদাবাবু যখন আমার ফোন রেখে ভেতরে গেলেন, তখন ওনার চিৎকারে আমি ভেতরে ছুটে গেলাম আর দেখলাম বড়বাবু খুন হয়েছে। আচ্ছা, তাহলে কি নিয়ে ঝামেলা হচ্ছিল সেটা জানেন তো? না মানে আবার না মানেটা কি? না মানে মানে আমি ঠিক জানি না। কেন জানেন না? হ্যাঁ, আর এই কথাটা আপনি আগে বলেননি কেন? দেখুন, বাবার ছেলের মধ্যে পারিবারিক কথা হচ্ছিল, সেখানে আমি ওই কথাগুলো পাঁচ কান করতে চাইনি, তাই বলিনি। আচ্ছা, তাহলে তাদের কি নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল সেটা তো বলুন। আমি জানি না। আপনি দাঁড়িয়ে তাদের কথা শুনলেন, পারিবারিক কথা বলছিল সেটা শুনলেন, আর কি কথা বললো সেটা শুনলেন না? আপনি কি আমাকে বোকা ভাবেন? আমি সত্যি কথা বলছি, আমি কিছু জানি না। আচ্ছা বেশ, আপনি যান, পরে আবার দরকার পড়লে কথা বলবো। শ্যামলবাবু চলে গেলে বিদিতা বলল, অতুদা, কে সঠিক কথা বলছে বলো তো? দুজনে তো দুরকম কথা বললো। সেটাই তো দেখছি। এবার কি করবে? আমাদের কাছে তো আর কোনো প্রমাণও নেই। ভাবছি। বেশ কিছুক্ষণ চুপ করে বসে থেকে অতুদা বলে উঠল, চল, একটা ভালো বুদ্ধি মাথায় এসেছে, দেখি সেই বুদ্ধি দিয়ে কতটা চট খোলা যায়। তুমি কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারবে, একটু সবুর কর। এরপর তারা দুজনে একটা দোকানে এলো। দোকানের জিনিস দেখে বিদিতা বলল, অতুদা, আমরা এখানে কেন? কি করতে চাইছো? তুই যেটা ভাবছিস সেটাই করতে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু কারণ আমাদের কাছে আর কোনো রাস্তা নেই, তাই আসল সত্য জানার জন্য তাদের মুখ দিয়ে এই সত্যিটা বের করতে হবে। এরপর শুরু হলো আসল খেলা। একদিকে সৌজন্য জেলের মধ্যেই যখন তখন মিষ্টিকে দেখতে পাচ্ছে, অন্যদিকে শ্যামলবাবু তার মেয়েকে যেখানে সেখানে দেখতে পাচ্ছে। রাতের অন্ধকারে মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে শ্যামলবাবু শুধু একা ভয় পাচ্ছেন না, ওদিকে সৌজন্য রীতিমতো ভয় পাচ্ছে। কিন্তু কেন ভয় পাচ্ছে সেই কথা কেউ বলছে না। তাহলে কি মিষ্টি হলো তাদের ভয় পাওয়ার কারণ? কিন্তু মিষ্টিকে ভয় পাওয়ার কি আছে? কি এমন করেছে তারা মিষ্টির সাথে যার জন্য মিষ্টিকে দেখে দুজনেই ভয় পাচ্ছে? তাহলে কি সত্যি মিষ্টির কিছু হয়ে গেছে? কি হয়েছে মিষ্টির? মিষ্টি রাতারাতি কোথায় উধাও হয়ে গেল? তবে শুধুমাত্র শ্যামলবাবু আর সৌজন্য ছাড়া আর কেউ মিষ্টিকে দেখতে পাচ্ছে না। প্রতিদিন রাতের বেলায় এইভাবে মিষ্টিকে দেখে শ্যামলবাবু কেঁদে ওঠে। আরেকদিন কাঁদতে কাঁদতে বলে উঠলেন, মিষ্টি, মিষ্টি মা, কোথায় গেলি মা? আয় আয়, ফিরে আয়। তুই তুই এভাবে আমাদের ছেড়ে কোথায় চলে গেলি মা? মা ফিরে আয়, ফিরে আয় মা। না, আমি ফিরবো না। আমি ফিরতে পারবো না বাবা। আমি আর কোনোদিনও ফিরতে পারবো না। জানি মা, আমি সব জানি। তুই কাঁদিস না। তোর ওপর যারা অন্যায় করেছে না, তারা সবাই শাস্তি পাবে। আমি আমি দেব শাস্তি। আমি 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 তাদের এই এই নিজের হাতে দেব। আমি নিজের হাতে শাস্তি দেব। তুই তুই কাঁদিস না মা। কথাগুলো শেষ হতেই ঘরের আলো জ্বলে উঠল। শ্যামলবাবু
যেন বাস্তবে ফিরে এলেন। চোখের জল মুছে শ্যামলবাবু তাকিয়ে রইল সবার দিকে। কি হলো এতক্ষণ শ্যামলবাবু সেটা বুঝতেই পারলেন না। এখনো যেন ঘোরের মধ্যে আছেন। তিনি বুঝতে পারছেন না তিনি কি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন না এটা সত্যি ছিল। চুপ করে দরজার দিকে তাকিয়ে রইল। দেখতে পেল দরজার কাছে দাঁড়িয়ে আছে অতুল রবিদাস, আর তার পাশে দাঁড়িয়ে আছে শ্যামল বাবুর নিজের স্ত্রী রত্না। আর তখনই বিছানার পাশে তাকিয়ে দেখল সেখানে মিষ্টির মা শুয়ে নেই। তাহলে তিনি স্বপ্ন দেখেননি, এটা সত্যি। তাহলে এতক্ষণ তিনি যে কথাগুলো বললেন সেগুলো কি সবাই শুনে ফেলেছে? শ্যামলবাবু জড় পদার্থের মতো বিছানায় বসে রইলেন। অতুদা সামনে এগিয়ে এসে বলল, শ্যামলবাবু, এবার যে আপনাকে সত্যি কথা বলতে হবে। অনেক হয়েছে লুকোচুরি, এবার পর্দা সরানোর পালা। কি কি বলছেন আপনি? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখুন শ্যামলবাবু, আর মিথ্যে কথা বলবেন না। আপনি একটু আগে যা যা বলেছেন সব কিছু আমরা রেকর্ড করে নিয়েছি। আর এর থেকে এটা স্পষ্ট যে আপনি জানেন আপনার মেয়ে মিষ্টি কোথায় আছে, কি হয়েছে তার সবটা জানেন আপনি। হ্যাঁ, আর সব জেনে না জানার ভান করছেন, পুলিশকে বোকা বানাচ্ছেন আপনি। তাই আর কোনো মিথ্যে কথা নয়, বলুন মিষ্টি কোথায়? কি করেছেন আপনি মিষ্টির সাথে? বাবা হয়ে মেয়ের আপনি ক্ষতি করেছেন। হ্যাঁ, আপনার হাত কাঁপলো না? যাকে জন্ম দিয়েছেন তাকেই মেরে ফেলেছেন। পারলেন কিভাবে আপনি এই পাপ করতে? বলুন। না 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 না, এসব মিথ্যে কথা। আমি মিষ্টিকে মারিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, কিছু না। মিষ্টিকে তো ওরা মেরেছে। শ্যামলবাবু কথাটা বলেই চুপ করে গেলেন। মিষ্টির মা রত্না দেবী কেঁদে উঠলেন আর বললেন, কি বলছো কেউ তুমি? মিষ্টি মরে গেছে? কে মারলো আমাদের মিষ্টিকে? তুমি সব জানো, আর সব জেনে আমাকে কিছুই বলনি কেন? কেন তুমি আমাকে বললে না? বলো আমাকে। রত্না দেবীর কথা শুনে শ্যামলবাবু চুপ করলেন। তখনই অতুদা বলে উঠল, শ্যামলবাবু, আর চুপ করে থাকবেন না, সত্যিটা বলে দিন। আপনি কি জানেন? বলুন, মিষ্টি কি সত্যি মারা গিয়েছে? বলুন, আপনি বলুন। হ্যাঁ গো, তুমি বলো না এইসব মিথ্যে। মিষ্টি আমাদের বেঁচে আছে, বলো। না মিষ্টির মা, আমাদের মিষ্টি আর বেঁচে নেই। তাহলে তুমি সব জেনে আমাকে এতদিন বলনি কেন? বলো আমাকে, বলো। বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি, আমি কিছু জানতাম না। সেদিন আমি জানতে পেরেছি। কোন দিনের কথা বলছেন আপনি শ্যামলবাবু? বলবো, আজ সব বলবো। এরপর শ্যামলবাবু সবটা বলতে শুরু করলেন। মিষ্টির নিখোঁজ হওয়ার পর আমি বড়বাবুকে সবটা বলেছিলাম। তিনি বললেন পুলিশকে জানাবেন আর নিজেও খোঁজ নেবেন। কিন্তু দিনের পর দিন কেটে যায়, মিষ্টির কোনো খোঁজ আর আমরা পাই না। এমনই একদিন আমি দেখলাম ছোট দাদাবাবু দৌড়ে চেম্বারের মধ্যে ঢুকে গেলেন আর আমাকে বড়বাবু একটা ফাইল আনতে বাড়ি পাঠিয়ে দিলেন। আমি গাড়ি নিয়ে বড়বাবুর ঘরের দিকেই যাচ্ছিলাম, এমন সময় আমার মনে হলো যে আমার ফোনটা চেম্বারই রয়ে গেছে। তাই আমি ফোনটা নেওয়ার জন্য চেম্বারের ভেতরে গেলাম, আর তখন আমি শুনতে পেলাম যে ছোট দাদাবাবু আর বড়বাবুর কথা। শুনলাম বড়বাবু বলছেন, সারা জীবন আমি আইনের রক্ষা করেছি, ন্যায় বিচার করেছি। আর আজ আমি সেই মানুষ নিজের রক্তের কাছে হেরে গেলাম শুধু তোমার জন্যে সৌজন্য, তোমার জন্যে আমি এই পাপ কাজটা করতে বাধ্য হচ্ছি। লোকে জানলে কি বলবে? হ্যাঁ, কি বলবে? ন্যায়ের রক্ষক নীলরতন হালদার যে অন্যের বিচার করে, সেই নীলরতন হালদার যখন নিজের ছেলে শুধু দোষ না রীতিমতন খুনের অপরাধী, তখন নিজের ছেলের সব দোষ মাফ করে দিলেন। লোকে আর আমাকে সম্মান করবে?
আমার সারা জীবনের মান সম্মান সব তুমি এইভাবে নষ্ট করে দিলে। তোমাকে তোমাকে আমি কি দিন, হ্যাঁ কি দিনই? সব দিয়েছি। সেদিন বন্ধুদের নিয়ে পার্টি করবে বললে তাও রাজি হয়ে তোমাকে আমার চেম্বারের চাবি তুলে দিয়েছিলাম। আর তার প্রতিদানে তুমি এইসব করলে, হ্যাঁ এইসব জঘন্য কাজ করলে। আমার পরিষ্কার ঘরে রক্তের দাগ লাগিয়ে দিলে। ছি 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 ছি। এইসব শুনে আমি বুঝতে পারছিলাম না বড়বাবু কি বলছেন। এইসব ছোট দাদাবাবু কাকে খুন করেছেন সব যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল। আর তখনই আমি শুনতে পেলাম বড়বাবু বলছেন, শেষে মিষ্টির সাথে এমনটা করলে, হ্যাঁ মিষ্টির সাথে। এখন শ্যামলকে আমি কি জবাব দেব? হ্যাঁ কি জবাব দেব তুমি একবার ভেবে দেখেছ? মিষ্টির নাম শুনে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। তখন ছোট দাদাবাবু বলে উঠল, আমাকে ক্ষমা করে দাও বাবা। সেদিন আমরা সবাই নেশায় ছিলাম, তাই কিছু বোঝার মতো ক্ষমতায় ছিলাম না, তাই ভুল হয়ে গেছে। কিন্তু তার আগেই মিষ্টি নিজেকে মেরে ফেললো। টেবিলে মদের বোতল নামানো ছিল, বোতলটা ভেঙে নিজের পেটের মধ্যে আঘাত করলো। ঘটনাটা এত তাড়াতাড়ি হয় যে আমরা বুঝতে পারিনি। এবার আমরা কি করব? রক্তে চারিদিক ভরে যায়, সঙ্গে সঙ্গে মিষ্টি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়। তখন আমার বন্ধুরা বলে, এইসব সবাই জানতে পারলে অনেক বড় বিপদ হবে, তাই সবাই মিলে মিষ্টিকে মাটিতে পুঁতে দিলাম। আর জায়গা পেলে না, হ্যাঁ ছি 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 ছি। তোমাকে আমার ছেলে বলতেও না আমার লজ্জা লাগছে, ঘেন্না হচ্ছে। তোমার জন্য আমাকে আর কি করতে হচ্ছে, আর কি করতে হবে? যাও এখান থেকে চলে যাও, আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর হয়ে যাও। তারপর দেখলাম ছোট দাদাবাবুর ফোন এলো, সে বাইরে বেরিয়ে গেল। আমি জানলার বাইরে দাঁড়িয়ে সবটা শুনলাম। রাগের মাথায় আমার বিচার বুদ্ধি যেন লোপ পেল। কানের কাছে যেন শুনতে পেলাম মিষ্টি বলছে, বাবা এদের ছিল না বাবা, ওরা আমাকে মেরে ফেলেছে, তুমি ওদের মেরে ফেলা। মাথার মধ্যে অনবরত মিষ্টি এক কথা বলতে লাগলো। তখনই আমি স্থির করলাম বড়বাবুকে মেরে ফেলব, আর তার সব দোষ যাবে তার ছেলের নামে। তখন আমার চোখে পড়ল সিসিটিভি ক্যামেরা। আমি বাইরে গিয়ে সিসিটিভি ক্যামেরার লাইন কেটে দিলাম। তারপর একটা ধারালো ছুরি দিয়ে বড়বাবুর সামনে গিয়ে দাঁড়ালাম। উনি আমাকে দেখে বলে উঠলেন, কি তুমি এখানে, হ্যাঁ আর তোমার হাতে ছুরি, হ্যাঁ কি করতে চাইছো? তুমি কি করতে চাইছো? আমি কি করতে চাইছি সেটা একটু পরেই আপনি বুঝতে পারবেন। আশা করি তারপর আপনার আর কোনো অসুবিধা হবে না। কি বলছো তুমি? হ্যাঁ এটা তুমি কি করলে? তুমি আমি যা করেছি ঠিক করেছি। বেঁচে থাকার কোনো অধিকার আপনার নেই। অন্যায় যখন করেছেন তখন শাস্তি আপনার পাওয়া দরকার। যা করেছেন তার জন্য এটা তো কিছুই না। হ্যাঁ আমি পেরেছি তোর মৃত্যুর প্রতিশোধ নিতে আমি পেরেছি মা। তারপর ওনাকে আর কথা বলার সুযোগ না দিয়েই ওনার মুখটা চেপে ধরলাম। শরীরের সবটুকু শক্তি দিয়ে সেই ধারালো ছুরিটা বড়বাবুর পেটের মধ্যে লাগাতার আঘাত করতে লাগলাম। মিনিটের মধ্যেই সবকিছু চুপচাপ। আমিও চুপি চুপি বেরিয়ে এলাম। কিছুক্ষণ পর দেখলাম ছোট দাদাবাবু চেম্বারে ঢুকলো। বড়বাবুকে এমন অবস্থায় দেখে চিৎকার করে উঠলো। আর তখন আমিও গিয়ে খুন বলে চিৎকার করে উঠলাম। দারোয়ানও ছুটে এলো, ছোট দাদাবাবুর হাতে ছুরি দেখলো। তারপর তো আপনারা সবটাই জানেন। আচ্ছা, তাহলে মিষ্টির লাশ কোথায় পুঁতে রেখেছে সেটা জানেন নিশ্চয়ই। কথাটা শুনেই রত্না দেবী কেঁদে উঠলেন। শ্যামলবাবু বললেন, না, সেটা জানি না কারণ ও কথা বলার আগেই ছোট দাদাবাবুর ফোন চলে এসেছিল, তাই ওটা জানি না। শ্যামলবাবু, মিষ্টির সাথে যা হয়েছে তা খুবই খারাপ হয়েছে, কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে আপনিও ঠিক করেননি।
শাস্তি তো আপনি পাবেন, তবে সৌজন্য শাস্তি পাবে। চলুন চলুন, কোথায় যেতে হবে আমাকে, চলুন। তবে আমার আর কোনো ভয় নেই। মিষ্টিকে যারা মেরেছে তারা শাস্তি পাবে। এবার আমার মেয়ের আত্মা শান্তি পাবে। চলুন শ্যামলবাবু। এরপর অতুল শ্যামলবাবুকে নিয়ে থানায় এলো। সঙ্গে ছিল বিদীপ্তা। ওদিকে ডিআইজি স্যারকে ফোন করে ডাকা হয়েছে। সৌজন্যকে আবার আলাদা ঘরে বসানো হয়েছে। তখন অতুদা বলে উঠল, সৌজন্য এবার সব সত্যি কথা বলবে, কারণ এখন মিথ্যে বলে আর কোনো লাভ নেই। অতুদার কথা সৌজন্য বুঝতে পারছে না, অবাক চোখে তাকিয়ে আছে। তখন অতুদা বলে উঠল, সৌজন্য, মিষ্টি কোথায়? প্রশ্ন শুনে আবার সৌজন্য বলল, আমি কি করে জানবো? মিথ্যে কথা আর বলো না। জীবনে এত বড় একটা পাপ কাজ করেছো, তাই সেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাইলে সত্যিটা বলো, কারণ আমরা সত্যিটা জেনে গিয়েছি। সাথে তোমার বাবার খুনিকে আমরা ধরেছি। কথাটা শুনে সৌজন্য উৎসাহের সাথে বলে উঠল, তাহলে তো খুব ভালো কথা। তবে আর কোন সত্যি কথা জানতে চাইছেন? তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিন। সেটা তো আর এখন সম্ভব নয়। কেন? আপনি তো বলছেন যে বাবার খুনি ধরা পড়েছে, তাহলে আমাকে ছাড়বেন না কেন? হ্যাঁ, তুমি তোমার বাবাকে খুন করনি সে কথা যেমন ঠিক, তেমনি তুমিও একজন খুনি। কি বলছেন আপনি? হ্যাঁ সৌজন্য, মিষ্টির খুনের দায়ে তোমাকে অ্যারেস্ট করা হলো। কি? এতে অবাক হওয়ার কিছুই নেই, আমাদের কাছে প্রমাণ আছে। মিষ্টিকে তুমি তোমার বন্ধুরা মিলে খুন করেছো। কে বললো আপনাকে? আর সব থেকে বড় কথা, কি প্রমাণ আছে? আছে তো প্রমাণ। শ্যামলবাবু, ভেতরে আসুন। শ্যামলবাবু ভেতরে এসে দাঁড়ায়। সৌজন্য শ্যামলবাবুকে দেখে বলল, শ্যামল কাকু, তুমি এখানে? তোমার বাবার খুনি হলেন শ্যামলবাবু, আর উনি ওনার দোষ স্বীকার করেছেন। কি বলছেন আপনি? মিষ্টির খুন হয়েছে, আর সেই খুন তুমি আর তোমার বন্ধুরা মিলে করেছো। সে কথা জানার পরেও নীলরতন স্যার অন্যায়কে প্রশ্রয় দিয়েছেন, আর তার জন্যই শ্যামলবাবু তোমার বাবাকে খুন করেছেন। শ্যামলবাবু নিজের মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে নীলরতন স্যারকে খুন করেছেন। তাই বলছি সৌজন্য, সত্যিটা বলো। কথাটি শুনে সৌজন্য চুপ করে থাকে। অতুল আবার কিছু বলতে গেলে ডিআইজি স্যার বলে উঠলেন, সৌজন্য, সত্যিটা বলো, তাতে যদি তোমার পাপের প্রায়শ্চিত্ত হয়। তারপর সৌজন্য বলতে শুরু করল, সেদিন বাবা আমাকে তার চেম্বারে ডেকে পাঠায়, তাড়াতাড়ি আমাকে আসতে বলে। এইভাবে জরুরি তলব করার জন্য আমি গেলাম বাবার সাথে দেখা করতে। বাবা আমাকে বলল, তোমার জন্য আমাকে জীবনে অন্যায় কাজ করতে হচ্ছে। জীবনে যেটা আমি কোনো দিন করিনি, আজ সেটাই করছি। আমি বাবার কথা কিছুই বুঝতে পারছিলাম না। তখন বাবা আমাকে একটা লকেট দেখায়। আমি দেখে অবাক হই, কারণ ওই লকেট আমার খুব চেনা। আমি মিষ্টির গলায় ওটা দেখেছিলাম। ভয়ে চুপ করে রইলাম। বাবা তখন বলে উঠল, কি করেছো তুমি মিষ্টির সাথে? কি করেছো? বলো আমাকে। বাবা, আমি কিছু করিনি। তাহলে কে করেছে? কে করেছে? তোমার বন্ধুরা? না বাবা, ওরাও কিছু করেনি। তাহলে কে কি করেছে? তুমি বলবে কি আমাকে, না আমি পুলিশ ডাকবো? কোনটা চাও তুমি? কোনটা? আমি তখন বাবার কথায় ভয় পেয়ে যাই আর বলতে শুরু করলাম, সেদিন বাবা আমরা 5 বন্ধু মিলে এখানে পার্টি করছিলাম। বাইরে খুব বৃষ্টি হচ্ছিল। এমন সময় দরজায় টোকা পড়ল। শুভ গিয়ে দরজা খুলে দিল। সামনে দেখলাম মিষ্টি দাঁড়িয়ে আছে। বৃষ্টির কারণে পুরো ভিজে গিয়েছিল। আমি সামনে এগিয়ে গেলাম। আমাকে দেখে মিষ্টি বলল, সৌজন্যতা, বাবা কোথায় আছে জানো? বাবার সাথে যোগাযোগ করা যাচ্ছে না। একবার একটু ফোন করে দেখবে উকিলবাবুকে। না, বাবা তো এখানে নেই। তবে শ্যামল কাকু মনে হয় বাবার সাথেই আছে। আচ্ছা, তাহলে বাবার সাথে যোগাযোগ হলে বলে দিও যে আমার মায়ের শরীরটা খুব খারাপ হয়েছে, তাই তাড়াতাড়ি যেন বাড়ি আসে। কথাটা বলেই মিষ্টি বেরিয়ে চলে যাচ্ছিল। তখন অমিত বলল, এই সৌজন্য, বাইরে বৃষ্টি হচ্ছে রে,
আর এত রাতে একটা মেয়েকে চলে যেতে দিচ্ছিস? তো আমি কি করব? আরে ইয়ার, কমপক্ষে বৃষ্টি বন্ধ হওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করতে বল। রাস্তায় তো কোনো বিপদও হতে পারে। কথাটা শুনে আমি ভাবলাম, হ্যাঁ সত্যিই তো। তাই বললাম, মিষ্টি, বাইরে খুব বৃষ্টি হচ্ছে, তুমি এখানেই কিছুক্ষণ দাঁড়িয়ে যাও, বৃষ্টি কমলে চলে যেও। না না সৌজন্যতা, আমার অভ্যেস আছে। তাও আমি বারণ করলাম। আমার কথা শুনে মিষ্টি আর মানা করল, বাইরেই দাঁড়িয়ে রইল। তখন শুভ বলে উঠল, আরে মেয়েটা বৃষ্টির মধ্যে বাইরে দাঁড়িয়ে আছে যে, ভেতরে এসে বসতে বল। আমিও তখন কোনো কিছু না ভেবে মিষ্টিকে ভেতরে আসতে বললাম। মিষ্টি বারণ করে ওইখানেই দাঁড়িয়ে রইল। বৃষ্টির মাত্রা যেন আরও বেড়ে গেল। আমি তখন মিষ্টিকে আবার ভেতরে আসতে বললাম। এবার মিষ্টি আর মানা করল, ভেতরে এসে বসল। কিছুক্ষণ পরে শুভ গিয়ে মিষ্টির কাছে দাঁড়ালো, কথা বলার চেষ্টা করছিল। মিষ্টি কথা বলে, চুপচাপ এক কোণে দাঁড়িয়েছিল। আস্তে আস্তে শুভ মিষ্টির কাছে যাওয়ার চেষ্টা করছিল। আমি সেটা বুঝতে পেরে শুভকে মানা করলাম, কিন্তু শুভ আমার কোনো কথাই শুনছিল না। এদিকে তখন প্রীতম আর নীলও মিষ্টির কাছে এগিয়ে যাচ্ছিল। পরিস্থিতি বেগতিক ভেবে মিষ্টি বাইরে বেরিয়ে যেতে চাই, কিন্তু শুভ মিষ্টির পথ আটকে দাঁড়াল। তারপর শুভ মিষ্টির হাত ধরে খুব টানা হেঁচড়া করতে লাগলো। আমি আর অমিত বারণ করছিলাম, কিন্তু ওদের মাথায় যেন কিছু ভর করেছিল। একটা সময় শুভ মিষ্টির খুব কাছে এগিয়ে গিয়ে ওর চুড়িদারটা টেনে ধরল। মিষ্টি চিৎকার করতে লাগলো, অনেক অনুরোধ করছিল। আমি আর অমিত বারে বারে তাদের বারণ করে মিষ্টিকে বললাম, মিষ্টি তুমি বেরিয়ে যাও এখান থেকে, আমি এদিকটা দেখছি। মিষ্টি বেরোতেই যাচ্ছে। এমন সময় পেছন থেকে নীল মিষ্টিকে ধরে নেয়। তারপর মিষ্টির সাথে জোড়াজুড়ি করতে থাকে। একটা সময় মিষ্টি নিজেকে ছাড়িয়ে কি করবে বুঝতে পারছিল না। টেবিলে মদের বোতল হাতে তুলে নিল। তারপর সজোরে আঘাত করে বোতলটা ভেঙে নিজের পেটে ঢুকিয়ে নিল। কল কল করে রক্ত গড়িয়ে পড়ল। আমি ছুটে গিয়ে মিষ্টিকে ধরলাম, কিন্তু ততক্ষণে সব শেষ। মিষ্টির এমন অবস্থা দেখে সবাই চুপ। আমি বললাম, হয়েছে এবার শান্তি নে, এবার কি করবি বল। আমার মাথা আর কাজ করছিল না। তখন নীল বলল, না 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 না, এখন বসে থাকার সময় নয়, এই লাশটাকে লুকিয়ে ফেলতে হবে, না হলে আমরা সবাই মরব। দোষ করেছিস আর তার শাস্তি ভোগ করবি না, কেউ কিছু করবি না। আমি পুলিশকে ফোন করছি, পুলিশ এসে যা করার করবে। তোর মাথা খারাপ? পুলিশ এলে আমরা তো জেলে যাবই, সাথে তুইও জেলে যাবি। কেন? আমি তো কিছু করিনি, তাহলে আমি কেন জেলে যাব? পুলিশ বিশ্বাস করবে? ওইসব ছাড়, তোর বাবা বিশ্বাস করবে? সে বাবার বিশ্বাস করার হলে করবে, কিন্তু আমি আর পাপ কাজ করতে পারবো না। আমি পুলিশকে ফোন করছি। তখন অমিত বলে উঠল, ভাই সৌজন্য, ওরা ঠিক কথা বলছে। এখন পুলিশকে সব বললেও পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে না। আর তুই তো জানিস যে আমার ফ্যামিলি কেমন। আমি অতি সাধারণ ফ্যামিলির ছেলে ভাই, আমার বাড়ির লোক এইসব জানলে মরেই যাবে। ভাই তুই আর এত ভাবিস না, কিছু একটা কর। অমিত তুই এই কথা বলছিস? আমি বুঝতে পারছি তোর মনের অবস্থা, কিন্তু আমি পুলিশের ঝামেলায় জড়াতে চাই না ভাই। তারপর আমিও আর কোনো কথা বললাম। চেম্বারের পেছনের দিকে মাটি খুঁড়ে মিষ্টিকে পুঁতে দিলাম। কিন্তু বাবা, আমরা তো এই চেম্বারটা খুব ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে দিয়েছিলাম, তাহলে তুমি কি করে জানলে? পাপ পাপ কখনো লুকোনো থাকে না, সেটা বেরিয়ে আসবেই। চেম্বারটা আরো বড় করতে চাইছিলাম, তাই পেছনের দিকে জমিটাতে কাজ শুরু করেছিলাম। মিস্ত্রি লাগিয়েছি। আজ সকালে একজন লেবার মাটি খুঁড়তে গিয়ে একটা লাশ দেখতে পায়। আমাকে খবর দেয়। তড়ি ঘড়ি করে এখানে ছুটে আসি, আর এসে দেখি সত্যি মাটিতে লাশ পুঁতে রাখা হয়েছে। মিস্ত্রিদের আমি চুপ থাকতে বললাম, কোন রকম ভাবে টাকা দিয়ে তাদের ওখান থেকে পাঠিয়ে দিলাম, আর বললাম এই কথা যেন কেউ জানতে না পারে। তারা রাজি হলো। মোটা অঙ্কের টাকা দিলাম,
আরো বললাম মাটি চাপা দিয়ে দাও, মাটি চাপা দিয়ে দাও। আর আর তখনই আমার চোখে পড়লো একটা লকেট। সেটা দেখে তো আমি আমার চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। মনে মনে বললাম, তাহলে তাহলে এটা কি মিষ্টির লাশ? কিন্তু এখানে কেন? আর আর কি হয়েছিল মিষ্টির সাথে? কি হয়েছে এখানে? আমার অনুপস্থিতিতে এখানে কি এমন কাজ হয়েছে? কে কে করেছে সব? কে করেছে? মনের মধ্যে হাজারো প্রশ্ন উঁকি দিতে লাগলো। আমি মিস্ত্রিদের বললাম, ওই লকেটটা আমাকে দাও। তাই করলো ওরা। তারপর আমি ওদের বাড়ি চলে যেতে বললাম, কাউকে কিছু বলতে মানা করলাম। ওরা রাজি হলো। ওরা চলে যেতেই আমি সঙ্গে সঙ্গে ছুটে গেলাম চেম্বারের ভেতর। সিসিটিভি ফুটেজ চেক করতেই দেখলাম কিচ্ছু নেই। তারপর খুব ভালো করে লক্ষ্য করতে দেখলাম, তোমরা যেদিন এখানে পার্টি করছিলে সেদিনের 2 ঘন্টার কোনো ফুটেজ নেই। আমি জানতে পারি, হ্যাঁ, এসব কি হয়েছে এখানে? আসলে বাবা, তুমি তো জানো আমি ডিজিটাল ফরেনসিক নিয়ে পড়াশোনা করছি, তাই প্রথমে তোমার কম্পিউটার হ্যাক করলাম, তারপর সিসিটিভি ফুটেজ 2 ঘন্টার রেকর্ডিং ডিলিট করে দিলাম। বাহ, তোমাকে পড়াশোনা শিখিয়েছি সমাজের কল্যাণ করার জন্য, সত্যিটা খুঁজে বের করার জন্য। আর সেই তুমি এই পাপ কাজ করছো, হ্যাঁ? শ্যামল কত আশা করে আমাকে মিষ্টির খোঁজ করতে বলেছে। ইস, তুমি বলতে পারো, হ্যাঁ, তুমি বলতে পারো আমি তাকে কি জবাব দেব? তোমার জন্য আজ আমাকে মিথ্যে কথা বলতে হবে, মিথ্যে কথা। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি এসব করতে চাইনি। আর তখনই আমার ফোনটা বেজে উঠল। আমি বাইরে বেরিয়ে এলাম। যখন ভেতরে গেলাম তখন বাবা রক্তাক্ত অবস্থায় চেয়ারে বসেছিল। আর তারপর তো আপনারা সবাই সবটা জানেন। সব শেষে শ্যামলবাবু বলে উঠলেন, এবার আমার মেয়ের আত্মা শান্তি পাবে। হ্যাঁ শ্যামল কাকু, মিষ্টির আত্মা শান্তি পাবে। মিষ্টির আত্মা শান্তি পাবে, কিন্তু একটা কথা আপনাদের দুজনকেই জানাতে চাই, আর সেটা হলো এই কদিন আপনারা যে মিষ্টিকে দেখেছেন সে কিন্তু মিষ্টি ছিল না। কথাটি শুনেই শ্যামলবাবু আর সৌজন্য একসাথেই বলে উঠল, কি বলছেন আপনি? তাহলে ওটা কে ছিল? ওটা আমার বোন বিদীপ্তা ছিল। একবার দেখিয়ে দে তো। অতুদার সম্মতি পেয়ে বিদীপ্তা একটা মাস্ক পরে নিল, আর তাতে মুহূর্তের মধ্যেই বিদীপ্তা হয়ে গেল মিষ্টি। সবটা দেখে সৌজন্য আর শ্যামলবাবু চুপ করে রইল। তখন অতুদা বলে উঠল, আসলে এটা হলো সিলিকন মাস্ক। এটা মিষ্টির মুখের মতো তৈরি করা হয়েছে, আর এটা পরে নিলে কেউ বুঝতেই পারবে না যে ওটা মিষ্টি না বিদীপ্তা। আজকাল তো অনেক বেআইনি কাজ করা হচ্ছে এই মাস্ক পরে, সাথে সিনেমাতেও এর প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়। তবে আমরা এটা কাজে লাগিয়েছি আসল সত্যিটা খুঁজে বের করার জন্য। যখন কোনো প্রমাণ আমাদের হাতে আসছিল না, তখন আমি একটা প্ল্যান করি, তাতে বিদীপ্তা মিষ্টির সিলিকন মাস্ক পরে আপনাদের দুজনের কাছে আসবে। এই কাজে টিআইজি স্যার আমাদের অনেক সাহায্য করেছেন। আমি দেখতে চেয়েছিলাম কে ভয় পায় মিষ্টিকে দেখে, তবে মিষ্টিকে দেখে সৌজন্য ভয় পেয়েছিল। তবে সৌজন্য জানতো মিষ্টির সাথে অন্যায় হয়েছিল, তার জন্যই মিষ্টি তাকে দেখা দিচ্ছে। আর আপনি শ্যামলবাবু, আপনি আপনার মেয়েকে ন্যায় বিচার দেওয়ার জন্য উতলা হয়ে উঠেছিলেন। আচ্ছা সৌজন্য, মিষ্টির ডেড বডি চেম্বারের পেছনে পেয়ে যাব তো? বাবা তো বলেছিল ওই জায়গাটাতেই মিষ্টির লাশ চাপা দিয়েছিল, তাই ওই জায়গায় পেয়ে যাবেন। জায়গাটা চিহ্নিত করতে পারবে? হ্যাঁ। আর সিসিটিভি ফুটেজটা কি সত্যি ডিলিট করে দিয়েছিলে? না, আছে। আমি ওটা অন্য ফাইলে রেখেছি, বাবার কম্পিউটারে আছে। আমি আপনাদের ওটা দিয়ে দেবো। ঠিক আছে। এরপর সৌজন্যকে নিয়ে মিষ্টির ডেড বডি উদ্ধার করা হয়, সাথে সেদিন রাতের ভিডিও ফুটেজ। সব দেখে পুলিশ সৌজন্যের বাকি বন্ধুদের গ্রেফতার করে। শুভ, নীল, প্রীতমকে আদালত যাবজ্জীবন সাজা ঘোষণা করে। শুধু সৌজন্য আর অমিতকে ছেড়ে দেওয়ার অর্ডার দেয়। সৌজন্য বাড়ি ফিরে আসে। অতুদা সৌজন্যকে বলে, সৌজন্য, তোমার পড়াশোনা এবার ভালো কাজে লাগাবে, এটাই আমি আশা করব।
একেবারে আপনার কথা আমি মাথায় রাখব। এতক্ষণ শুনছিলে তোমরা লেখিকা মৌ রুই দাসের কলমে উকিল হত্যা রহস্য গল্পটি। কথকের ভূমিকায় থাকছেন সৌরভ মণ্ডল। গল্পটির অন্যান্য চরিত্রে আছে সাধ্যায়, দেবদাস, ঋতদীপ, রাজ, তনয়, অতনু, শ্রাবণী, রুদ্রদেব, সুমনা, সুদীপ, সহেলি, তমাল, সায়ক, অরূপ। গল্পটির নাট্যরূপ করেছে মৌ। গল্পটির পোস্টার ডিজাইন করেছেন শ্রাবণ্য দে, স্ক্রিবলিং মাইন্ড। সাউন্ড ডিজাইন করেছেন সুজয় ভূঁইয়া। ভিডিও গ্রাফিক্স করেছেন চঞ্চল রুই দাস। গল্পটি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক দেবে, সাথে গল্পটির ব্যাপারে তোমাদের মতামত জানাতে ভুলবে না। তোমাদের উৎসাহ পেলে আমরা আরও ভালো ভালো গল্প নিয়ে হাজির হব। আজকের মতো বিদায় নিলাম। ততক্ষণের জন্য শুনতে থাকো ফিকশন হরর স্টোরিজ চ্যানেলের গল্প। ফিরে আসবো পরবর্তী কোনো গল্পে। শুভরাত্রি।